Hey, welcome to the latest episode of the Shato Asha podcast, where Ajke we're joined by probably one of the OG faces of Bangladeshi powerlifting. আমরা যদি একটা Avenger squad তৈরি করি of like all the people that have been there from day one, ইমরান ভাইকে ছাড়া that would be an incomplete photo. ইমরান ভাই আমাদের কাছে আসছেন as a multiple time national champion. You are one of the most well-respected coaches পুরা আমাদের স্পেসের মধ্যে, পুরা কমিউনিটির মধ্যে। যদি আমরা হাতে গোনা কয়েকজন কোচের নাম বলে, it's going to be Atik ভাই, it's going to be Imran ভাই, it's going to be a handful of these folks, right? সেই day one থেকে Imran ভাই has been an athlete, a coach, and most recently Imran ভাই judging করতে। And with all of this being said, Imran Bhai, you are a pioneer. এবং আমরা যে সিরিজটা এখন মানে we're about to wrap this up. আপনাকে ছাড়া this would be incomplete. So thank you for joining us, ভাই। থ্যাংক ইউ মানে আমি বলবো কাজ আমি চাচ্ছিলাম, আমি রাফি ভাইকে বলছিলাম যে আমি এটাতে আসতে চাই, কাজ আমি আবার টাইম বের করতে পারছিলাম না। এটার জন্য আমি রাফি ভাইকেও মানে কাইন্ড অফ ঝুলাই রাখছি যে আমি যদি সময় না বের করে যদি কথা না বলতে পারি তাহলে কি করলাম। পরের দিন ধরো তুমি যেহেতু নক দিছো তখন চিন্তা না থাক করেই ফেলি, ফ্রি টাইম গুলোতে করা যাবে না, এর মাঝখানে করতে হবে। ভাই এডিট করে আপনি চলে আসলাম। আপনাকে দেখে এত লার্জ লাগতেছে আজকাল যে আপনি ফ্রেমের মধ্যে ফিট করতে পারতেছেন না। আমার মনে আছে আমি আমি আপনাকে প্রথম যেদিন মিট করছি, আমার ফার্স্ট রিমার্ক ছিল যে আপনাকে দেখে সাথে সাথে আমি বলছি যে ভাই আপনার তো আর্ম আমার পায়ের থেকে বড়। এটা মানে হ্যাঁ আপনার আর্মস আর আমার কোয়াডস হচ্ছে, আমরা একটা ছবি তুলছি, আমি জানি না আপনার মনে আছে নাকি। হ্যাঁ, আমার মনে আছে এটা মেটালে। এন্ড এন্ড আমি ওই ছবিটা মানে ওই ওই দিন থেকে আই ওয়াজ কত আমার বডি ওয়েট ছিল 65 কেজি মতন। ওইখান থেকে কিন্তু আমি 10 কেজি 12 কেজি বডি ওয়েট বাড়াইছি। আর আপনি হচ্ছে 10-12 কেজি কমাইছেন বডি ওয়েট, বিকজ আপনি বডি বিল্ডিং এ ঢুকছেন। তারপরেও আপনার হাত আমার পায়ের থেকে বড়। তাহলে কেমনে কি? একটু একটু চান্স দেন আমাকে, একটু ক্যাচ আপ করার না একটা চান্স কেমনে দেন। কি না, বিকজ দেখা গেছে যে It's very exciting and we're very না happy to এটা have you here, বেসিক্যালি দেখা গেছে যে এখন আর্মস তখন ওই সময় যত যে সাইজটা ছিল বডি বিল্ডিং এর জন্য ওটা কেপেবল ছিল না। আমার ভাই। বডি ফ্রেম অনুযায়ী, আমার কোচের যেটা কথা সেটা হচ্ছে হলো আমার বডি ফ্রেম অনুযায়ী সেটা আমার কম ছিল। এখানে আমার মানে উইক পয়েন্ট হচ্ছে আমার আর্মস আর হচ্ছে আমার কোয়াডস। আমার এটা দুইটা ডেভেলপ করতে হবে। তখন আমরা মানে প্রত্যেক বছরই আমরা নতুন কিছু নিয়েই কাজ করতেছি। ঠিক আছে, প্রথম বছর হচ্ছে হলো আমরা লেগস নিয়ে ট্রেনিং করছি, তো লেগসটাকে রেডি করছি 22-এ। তো এই বছর আমরা আর্মস কে ট্রেনিং করতেছি যেন ও এবার আমার মানে বডি মানে পুরোপুরি কেপেবল অনুযায়ী মানে ওইটাও যেন একটু প্রপার ওয়ে শেপে আসে বা প্রপার সাইজে আসে, যেন ওর কাছে এটা স্টেজে অন স্টেজে ওটা সব অনুযায়ী ওটা দেখা গেছে কি ছোট দেখায় আচ্ছা, শোল্ডার অনুযায়ী। মানে একটা ফ্লো থাকতে তো হবে এখন ইনশাল্লাহ ওটা এখনো ইয়েস। হ্যাঁ, আমাদের কথা হলো আমাদের ব্যালেন্স থাকতে হবে। রাইট। সবাই যেরকম চিন্তা করে যে না আমার কোয়াডস অনেক বড় হইতে হবে, আপার বডি না চলে যায়, আমার কোচের কাছে আমার একটাই রিকোয়ারমেন্ট যে আমার ব্যালেন্স থাকতে হবে। যেহেতু আমি শিবমকে ফলো করি, তো তো ওর যেরকম একটা ব্যালেন্স ক্লাসিক ফিগার মানে ফিজিক, তো আমার ওই ফিজিকটাই দরকার, যেটা আমার স্বপ্ন আর কি। Beautiful, man. What better way to start this off than to ওইটা say অনুযায়ী আমরা কাজ করতেছি। we're chasing that C-bomb physique. Beautiful. Love it. Rafi bhai, তোমারও কথা হচ্ছে ইমরান ভাইয়ের সাথে after what, like several অনেক months now? হ্যাঁ, it's been অনেক আমি ইমরান ভাইকে দেখছি 1.5 বছর আগে লাস্ট। I think it's been a couple of years. হ্যাঁ, তো ইমরান ভাইয়ের সাথে আমার প্রথম দেখা 2018-র আমাদের প্রথম বাংলাদেশ পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে। আমার এখনো মনে আছে ভাইয়া 93 কেজি ক্যাটাগরিতে খেলবে, ভাইয়া ওয়েট দিবে, তো ভাইয়ার ওয়েট একটু বেশি। তো ভাই কি করলো, ভাই একটা জ্যাকেট গায়ে দিয়ে দৌড়ানো শুরু ওইটা করছে। হচ্ছে বসুন্ধরার এরিনাটাই হচ্ছিল, দৌড়াচ্ছে, দৌড়ায় 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 অনেকক্ষণ দৌড়ানোর পরে তারপর জাস্ট তারপরে ওয়েট দিল। এন্ড এরপর লাইক ওই সময় কিন্তু আমরা মানে রিহাইড্রেশন এগুলো সম্পর্কে তেমন কি কোনো বুঝি না। আইডিয়া আই থিঙ্ক আমরা খুব একটা এক্সপার্ট ছিলাম না। হ্যাঁ, তো এটা নিয়েও ভাইয়া ন্যাশনাল চ্যাম্পিয়ন হলো। তো আমরা ইমরান ভাইয়ের আপনার তো আমরা 2018 থেকে পাওয়ার লিফটিং জার্নিটা শুরু, কিন্তু আমরা আপনার জার্নিটা শুনতে চাই। আপনি কিভাবে ওয়ার্কআউট শুরু করলেন, বা আপনার বডি বিল্ডিং ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে পাওয়ার লিফটিং এ ঢুকলেন, বা কেন 2018-তে হোয়াট মেড ইউ পাওয়ার লিফট, রাইট? এবং এবং আপনার মোটিভেশন ওই সময় কি ছিল, বা আপনার জার্নিটা সম্পর্কে আমরা শুনতে চাই। আচ্ছা, প্রথম থেকে যেটা হচ্ছে হলো, হ্যাঁ আমি প্রথম থেকেই ডে ওয়ান থেকে হচ্ছে হলো বডি বিল্ডিং ট্রেনিং করি।
আমার জিমে, প্লাস পাওয়ার লিফটিং এ তখন কিছু বুঝতাম না। হ্যাঁ, বডি বিল্ডিং এর পাশাপাশি আমি হচ্ছে হলো ওয়েট ট্রেনিং ও করতাম। দেখা গেছে যখন স্কোয়াট করতাম তখন একটু হেভি করার চেষ্টা। হ্যাঁ, মোস্ট অফ দ্য ফেভারিট থিং ছিল যেটা ছিল আমার বেঞ্চ। বিকজ আমাদের যখন যে জিমটা ছিল ওই টাইমটাতে, সেটা হচ্ছিল সরকারি জিম, ওইখানে বেশি ইকুইপমেন্ট ছিল না। শুধু একটা বারবেল বেঞ্চ ছিল, ইনক্লাইন বেঞ্চ প্রেস ছিল, স্কোয়াটের একটা র্যাক ছিল, প্রপারও না সেটা। আর হচ্ছে হলো একটা বলবো কি, মানে ডেডলিফটে কোনো প্ল্যাটফর্ম তো তখন ওই সময় কোনো কিছু নাই। জাস্ট আমরা নর্মাল ফ্লোরের মধ্যে যেখানে সুযোগ পেতাম ওইখানে ডেডলিফট করতাম। তো তেমন কেউ করতো না, আমি মোটামুটি করতাম। তো আমার এই তিনটা জিনিস মোস্ট অফ দ্য টাইম এই তিনটা জিনিস করা হতো ওই টাইমটাতে। মানে ওই ইন্টেনশনালি না যে হ্যাঁ এটা করতে ভাল লাগে এটার জন্য করতাম আমি ওয়ার্কআউটের মাঝখানে। তো যেদিন চেস্ট থাকতো ওই দিন বেঞ্চ করতাম অনেক হেভি। দেখা গেছে যে মানে কিছু তো বুঝতাম না ওয়ার্কআউটে, 8-10 সেট বেঞ্চ করে ফেলতাম। এই চেস্টের ওয়ার্কআউট মনে হয়। আর যেদিন হচ্ছে লেগস এর ট্রেনিং করতাম, শুধু দেখা গেছে যে লেগস এর ওয়ার্কআউটের ক্ষেত্রে তখন কি করতাম, স্কোয়াট করতাম, লেগ এক্সটেনশন ছিল, লেগ প্রেস, এই তিনটা ওয়ার্কআউট করে, এছাড়া কিছু না। আর ব্যাকের ওয়ার্কআউটের ক্ষেত্রে যা যা ছিল ওই যে ডেডলিফট, বেন্ট ওভার রোজ, ডাম্বেল রোজ, এগুলো, ব্যাক পুল ডাউন বা পুল আপস, এগুলো। তো এখান থেকেই করতে করতে যখন আমি সরকারি জিম থেকে যখন একটা প্রাইভেট জিমে শিফট করি, তখন একটু বেটার ইকুইপমেন্ট, বেটার বার, বেটার ওয়েটস, তো এগুলো পাওয়ার পর থেকে তোমার আরো এক্সাইটমেন্ট কাজ করে, যে না এখন একটু হয়তো ফিউচার আর একটু ভালো ওয়েট মারা যাবে, প্রপারলি মারা যাবে। তো 2015 পর্যন্ত এরকম চলতে থাকে। তখন পর্যন্ত আমার বেঞ্চ, যখন আমি স্টার্ট করি বেঞ্চ করা, আমার লাইফের ফার্স্ট বেঞ্চ প্রেসে ছিল হচ্ছে হলো 50 কেজি, 60 কেজি। প্রথম বেঞ্চ যখন আমি দিই, প্রথম থেকে ওইখানে আমি 10টা 15টা রেপস ইজিলি দিতে পারতাম। তো ওই টাইমটা থেকে আমার বেঞ্চ ন্যাচারালি তখন থেকে স্ট্রং। আমাদের ওই ওই টাইমটাতে আমরা কম্পাউন্ড মুভমেন্ট অনেক বেশি করতাম। আর হচ্ছে হলো বেসিক ট্রেনিং অনেক বেশি ভালো করে ফলো করছি, যেরকম হচ্ছে পুশ আপস, পুল আপস, শোল্ডার টিপস, এগুলো অনেক বেশি মারা। তো ওইগুলোর বেনিফিট হচ্ছে হলো আমি তখন বুঝতে পারতাম যে হ্যাঁ, যে কোন কোন জায়গায় কাজ করতেছে এগুলা। তো এখনকার জেনারেশন যেগুলা এগুলা ফলো করতে চায় না সহজে, আমি অনেকই বুঝাই যে এগুলা ট্রেনিং ছাড়া আসলে, এগুলা কিন্তু আমাদের এক্সারসাইজ ট্রেনিং, পাওয়ার লিফটিং এ আছে পরে, কিন্তু এগুলো আমরা আগে করে আসছি, এখন আছে কিন্তু এক্সারসাইজে পড়ে গেছে। আর যেটা হচ্ছে হলো, হ্যাঁ, যখন আমি প্রপার ভালো একটা প্রাইভেট জিমে ঢুকি, তো ওইখান থেকে, সেটা হচ্ছে 2015, হ্যাঁ 2015 থেকে 2017 পর্যন্ত প্রফেশনালি তখন ট্রেনিং করতে থাকি প্রপারলি, নর্মালি ওয়েট ট্রেনিং, যেন বডি ভালো থাকে এরকম গ্রুপে ট্রেনিং করতাম। তো একসাথে যখন গ্রুপে ট্রেনিং করতাম তখনও সৌরভ রয়, হ্যাঁ, আমার সাথে ট্রেনিং করতো ওই সময়। ওই তখন তার আগে থেকে ওর সাথে আমার পরিচয়, আমরা একই সাথে সবাই ওয়ার্কআউট করতাম। ওইও ওই সময়ও ওরও বেঞ্চ অনেক ভালো, ঠিক আছে। তখন ও অত ডেডলিফট এগুলো কিছু করে না, কিন্তু বেঞ্চ ওর অনেক ভালো ছিল ওই টাইমটাতে, আমরা একসাথে ট্রেনিং যেতে করছি। আর 2017 মনে হয় মাঝখানের দিকে মনে হয় পাওয়ার লিফটিং এর একটা গেম অ্যানাউন্সমেন্ট এরকম আসে অনলাইনে, ফেসবুকে, যে এরকম বসুন্ধরা আইসিসি দিতে হবে এরকম একটা গেম। তো মানে শুনে খুব ভালো লাগলো, পাওয়ার লিফটিং কি এটা একটু জানি, একটু ইউটিউবে ঘাটাঘাটি করলাম, একটু দেখলাম, আচ্ছা ঠিক আছে। যেহেতু এখানে ডেডলিফট আছে, স্কোয়াট আছে, বেঞ্চ আছে, তো দেখলাম যে দুইটা জিনিস তো আমার খুব ফেভারিট, তো এখানে তো পার্টিসিপেট করা যায়। তো নিয়মগুলা তখন ঠিক একটা জানা ছিল না ওই টাইমে। তো যতটুকু আমরা নিয়ম জানছি হচ্ছে হলো যেদিন আমাদের মোহাম্মদপুরে ইয়ে সিলেকশন, ওই দিন হচ্ছে হলো আমরা অ্যাকচুয়ালি এটার রুলস গুলা কি তখন আমাদেরকে জানানো হয়েছে, আমরা কত মানে সিলেকশনটা সব হয়েছিল সব মেটাল প্লেয়ার। কেভে? হ্যাঁ, সিলেকশনটা হয়েছিল কোথায়, মেটাল কেভে? না না, না, মেটাল কেভে না, মোহাম্মদপুরে হচ্ছে প্রিন্স ভাইয়ের টিম ছিল, বাংলাদেশ টিম, বাংলাদেশ টিম, আচ্ছা, মোহাম্মদপুর ব্রাঞ্চ, রাইট। ওইখানে। তো ওইখানে যখন সব পাওয়ার লিফটাররা গ্যাদার, সব পাওয়ার লিফটার মানে কি, যারা যারা পার্টিসিপেট করতে আসছে, রাইট, তো রাইট। সবাই সাথে দেখা। হ্যাঁ, তখন আদিত্য পারভেজ, তখন ওইখানে চিনলাম আদিত্য পারভেজকে, দেখলাম ওর লিফট দেখলাম। তো গুড। ওর লিফট দেখে ওর মানে স্কোয়াড এগুলো আমার দেখা হয়নি, ওর ডেড লিফট আমি দেখছিলাম। ওর ডেড লিফট দেখার পর আমি ফ্যান হয়ে গেছি ওই টাইমটা। বিকজ একটা ছেলে মানে চিনি না, মানে হঠাৎ একটা জিনিস একটা মানুষ একটা খুব সহজে করতে দেখলে যে কেউ ইয়ে হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আমার ওই এক্সাইটমেন্টটা তখন ওইভাবেই কাজ করছে। তো ওই দিন মোটামুটি সিলেক্ট করলাম আমার ক্যাটাগরিতে 96, ওই দিন আমার বডি ওয়েট 92 ছিল। আর এই তো, তো ওইখান থেকে এক্সাইটমেন্টটা কাজ করা শুরু করলো। তখন এটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করা শুরু করলাম, আমাদের কাছে টাইম ছিল মনে হয় 1 মাস ফাইনালের জন্য। তো 1 মাসের মধ্যে মোটামুটি আমার স্কোর আমি যতটুকু পারছি, আমার স্কোর আগের থেকে মোটামুটি ভালোই ছিল, যতটুকু
দরকার ছিল ততটুকু ছিল, আমি মনে করি আমার কাছে ভালো ছিল সেটা। আমার 177 স্কোয়াট ছিল, বেঞ্চ 120 ছিল জিমের মধ্যে, আর ডেডলিফট 200 ছিল, জিমেই করে গেছি আমি এগুলো সব। আর যেটা হচ্ছিল ওই দিন যেটা প্রবলেম, রাফি ভাই সেটা বলতেছিল যে আমি, হ্যাঁ, যেটা ফেস করছি, যে প্রবলেমটা, যেটা আমি যেদিন ওয়েট দিতে যাই সেদিন যে আমার ওয়েট, একটা রিজন হচ্ছিল কারণ আমি সারাদিন, যেহেতু একটা প্লেয়ার আমি, আমার একটা এক্সাইটমেন্ট কাজ করবে অবশ্যই, যেটা আমার খেলা, এটা আমার কাছে মনে হয় কি যে আমার, এটা আমার কাছে মনে হয়, এটা অন্য কারোর কাছে মনে হয় কিনা জানি না, যে আমার এখনো, আমার কোনো যদি খেলা আসে, আমার তার আগের দিন আমি এত এক্সাইটেড হয়ে থাকি বা এত নার্ভাস হয়ে থাকি, যেটাকে যাই বলে না কেন, আমার ঘুম আসে না, আমি অনেক চিন্তা করতে থাকি সেই জিনিসটাকে নিয়ে, প্রপারলি অনেক ডিপ চলে যাই ওই জিনিসটাকে নিয়ে, যেটা আমাকে করতেই হবে, জিততেই হবে, মানে আমি স্টেজকে দেখা শুরু করি, তো ফিল করা শুরু করি এই জিনিসটা আগের থেকে। তো এটার কারণে রেস্ট হয়নি ওই দিন, সেম জিনিসটা হয়েছে ফার্স্ট টাইম, টেনশনের কারণে ঘুম হয়নি। তো পরের দিন দেখা গেছে যে আমার ওয়েট বেড়ে গেছে, ওয়েট, বডি ওয়েটটা কমেনি, মানে বেড়ে গেছে আর কি, ওয়াটার হোল্ড করেছিল। তো পরের দিন ওয়েট চেয়ে দেখছি যে আমার 93 প্লাস, প্লাসে চলে গেছে, 800 গ্রাম, 800 গ্রাম ছিল, 800 গ্রাম না 94 এরকম ছিল, 92 কেজি ছিল না আমাদের ক্যাটাগরি হ্যাঁ, ওই দিন। একটু উল্টা পাল্টা হ্যাঁ, ছিল, একটু উল্টা 92 পাল্টা ছিল, ছিল, if I'm not mistaken। হ্যাঁ হ্যাঁ 92 ছিল, 92 ছিল, আমার 93 আসছে, হ্যাঁ। তো আমি ওয়েট দেখার পর না, আমি যখন রিকোয়েস্ট করতেছি রন ভাইকে, রন ভাই বলতেছে এখানে তো কিছু করা পসিবল না, তারপর তুই একটু চেষ্টা কর যে ওয়েটটা কমানো যায় কিনা। তখন আমি অনেকজনের কাছে গেছি সলিউশনের জন্য, তো ওই টাইমে কেউ সলিউশন দিতে পারেনি। আমি ইন দ্য মেইন টাইম তখন চিন্তা করছি যে আমি ব্যাক আউট করবো, আমি খেলবো না, 1 কেজি আমার পক্ষে কমানো ওই টাইমে পসিবল ছিল না। 1 ঘন্টার মধ্যে ঠিক আছে, তো কমানো আমাকে, আমার সাথে, হ্যাঁ, ইম্পসিবল। তো যেহেতু এত দূর আসছি, না খেলে তো যাওয়ার তো ইন্টেনশন ছিল না, তখন হয়ে গেছে টেনশন। তখন চিন্তা করলাম যেহেতু আসছি একটু ট্রাই করে দেখি, টাইম আছে 1 ঘন্টা, দেখি কি করা যায়। তো আমার সাথে আমার কিছু ফ্রেন্ডরা ছিল, তারা বললো যে কাজ কর, আহ এখানে তো জায়গা আছে, একটা কাজ কর, যেহেতু ওই সময় ট্রেডমিল ওখানে কোনো ইয়ে ছিল, ট্রেডমিল ছিল না বা কোনো কার্ডিও করার কোনো ফ্যাসিলিটিস ছিল না, এমন একটা জায়গা। তো আমি তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি। ও তখন আমাকে বলছে, আমার ফ্রেন্ড, যে তুই একটা কাজ কর, জ্যাকেট আছে, ট্রাউজার আছে, এগুলো পর, সবগুলো কাপড় পর, পরে বাইরে 3-4টা রাউন্ড দে, রাউন্ড দে। তা আমি বললাম ঠিক আছে, এটি একটা লাস্ট ট্রাই করে দেখি, যে যা হয় ওয়েটটা করি আগে, যদি কমে যায় তাহলে তো হইলো, না হলে তো নেই। রাইট। তো এই 1 ঘন্টা প্রায় এআইসিসিবি পুরোটা আমি দৌড়াইছি, প্রায় কত 4 থেকে 5টা রাউন্ড হবে পুরোটা, অনেক। আহ, তো দৌড়ানোর পর তো সাথে সাথে এসে কাপড় খুলে তোমার ওয়েট দিছি, তখন হচ্ছিল 92.100 গ্রাম। তো এটা তখন আমাকে 100 গ্রাম হচ্ছে কনসিডার করা হয়েছে, ওইটা 900 গ্রামের মধ্যে আমি কমাইছি ওই দিন 1 ঘন্টার মধ্যে। তো ওই তো ইচ্ছা শক্তি থাকতে হবে, সেটা হচ্ছে কথা। আর তো ওইখান থেকে আমার যেটা প্রবলেম হয়েছে যে আমার 170 স্কোয়াট হয়ে গেছে 150-র ঘরে, তো আমার নি অনেক টায়ার্ড হয়ে গেছিল, রেস্ট পাইনি, প্রপার খাওয়া দাওয়া হয়নি, এগুলোর কারণে দেখা গেছে যে আমার স্কোর একটু কমে গেছে। তো তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ সাথে ছিল, আমার একটা প্রপার রেজাল্ট হয়েছে। এই তো এখান থেকেই তো আইএ আসলো আর কি, সবার মাঝে। ভাই, ওই ওই মিটে আপনার নাম্বারস গুলা কি কি ছিল, আপনার কি মনে ডিল আছে? করে আমার এক্সাক্ট মনে নেই, স্কোয়াড অনুমান মেবি করেন। 152.5 এরকম ছিল। ওকে। আর হচ্ছে হলো তোমার বেঞ্চ, বেঞ্চ ছিল 112, আর ডেডলিফট ছিল 200। তো ডেডলিফটের সময় আমরা ওই টাইমটাতে ডেডলিফট করার জন্য অনেকটা টাইম পাইছিলাম, অনেকটা বলতে অনেক, Because খেলা শুরু হয়েছে সকালে আর শেষ হয়েছে ছিল রাতে পরের 12টা। দিন। রাইট। তো মাঝখানে অনেক টাইম ছিল, হ্যাঁ হ্যাঁ। তো রেস্টটা পাওয়ার কারণে একটু দেখা গেছে যে আমার ডেডলিফটের স্কোরটা একটু আগে গেছে বাকিগুলো থেকে। এরপর তো হচ্ছে হলো যখন, এরপর হচ্ছিল 19 ন্যাশনাল, তখন হচ্ছিল মেইন এক্সাইটমেন্ট, নিজে টাইটেল ধরে রাখতে হবে। আহ, তখন তো অনেক নিয়ম কানুন আমরা জেনে গেছি, তারপরেও প্রপার প্র্যাকটিসটা তখন ছিল না, প্রপার ট্রেনিং করানোর কেউ ছিল না ওই টাইমটাতে। তখন আমরা যা বুঝতাম, যেটা জানতাম ওটাই করতাম। তো ওই স্যার, সময় ভাই 2019 এর প্রেপের জন্য মানে আপনার স্পেসিফিক কোনো পাওয়ার লিফটার বা কোনো ইউটিউব চ্যানেল ফলো করতেন, বা আপনি ওই সময় আপনার ট্রেনিংটা হ্যাঁ কেমন? আমি ইউটিউব চ্যানেল থেকে,
হ্যাঁ ইউটিউব চ্যানেল থেকে, মানে ওই সময় হচ্ছে হলো আমরা কয়েকজন প্লেয়ার হচ্ছে একসাথে ট্রেনিং করতাম, প্রায় 5 জনের মতো। আমি, ফাইসাল, ফাতেমা, সাকিব, আরো 2-1 জন যারা আছে নতুন, তারা আমরা সব একসাথে করতাম। মোটামুটি আমরা তখন যা বুঝতাম মোটামুটি তাই করতাম আর কি। ওটার বাইরে এক্সারসাইজ ট্রেনিং, যেরকম বডি বিল্ডিং ট্রেনিং তো জানা ছিল, যেহেতু স্কোয়াট করতাম, যেহেতু লেগস এর দেখা গেছে যে ওই রিলেটেড যে মাসল গুলো ট্রেন করতে হবে ওগুলো করতাম, এইভাবে ট্রেনিং গুলো ফলো করতাম। সাকিবটাকে তো ওইখানে মানে 19-এ দেখা গেছে যে আমার ইচ্ছা হয় যে হ্যাঁ, যেহেতু আহ, সাকিব হচ্ছে হলো আমাদের মানে ওই ওই সময় যে জিমে করতাম না, ওইখান থেকে একটা প্লেয়ার আমরা মানে এক ছোট ভাই আর কি পরিচিত, ও তখন মানে আমাদেরকে দেখে খুব ওর ইচ্ছা জাগে যে ও পাওয়ার লিফটিং করবে। আচ্ছা ও এতটা ভালো মানে আগায় যেতে পারেনি আর কি, তখন চেষ্টা করছিল আর কি। এটা আমরা 4-5 জন আর কি একসাথে করতাম। আচ্ছা। তো এর মধ্যে তো ফাতেমাকে তো সবার চিনা, তো ফাতেমা কন্টিনিউ করছে, ফাইসাল কন্টিনিউ করছে। হুম। মানে একটা গ্রুপে যখন আমরা 5-6 জন করতাম, ওইখান থেকে 3-4 জন প্লেয়ার একসাথে কন্টিনিউ করে গেছি আমরা অনেকদিন ধরে। আর বাকি যারা পারেনি তারা ছেড়ে দিচ্ছে। তো ওইখান থেকে আমার একটু মনে করো পিইডির প্রতি একটু হচ্ছিল ঝোঁক জাগে ওই টাইমটাতে, যে হ্যাঁ এটা দেখা গেছে শুনছিলাম যে এটা নিলে নাকি স্ট্রেংথ আরো বিল্ড হবে, মানে এরকম একজন বলছে। তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে নিয়ে দেখি কত স্ট্রেংথ বিল্ড করে, স্কোর বাড়বে এরকম শুনছি। তো যখন শুনছি তখন একটা জিনিস শুনলে ভালো লাগে না, মানে এই জিনিসটা কেমন জানি খুব তাড়াতাড়ি সবকিছু স্বপ্ন বেড়ে যাবে দেখা এরকম শুরু শুনছি। করেন। হ্যাঁ, কত মানে কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে মনে মানে এরকম জিনিস হচ্ছে এই যে এই পানিটা খেলে এখনই 200 কেজি মারতে পারবে, জিনিসটা হচ্ছে সুপারম্যান এরকম। হয়ে যাবো। আচ্ছা পপাই খেয়ে দেখি। যেমন স্পিনাচ খায়, পপাই স্পিনাচ খাইলে শক্তি বেড়ে যায়, ওরকম হয়ে যাবে আমাদের। সেটাই সেটাই তো এটা কি আমি দুই যখন হাজার এটা উনিশের কথা? ইয়াস, এটা 19-এর কথা। ওইটা তো ওইখানে তো অনেক কন্ট্রোভার্সি, অনেক কিছু ঘটছে 2019 সবার জানা আছে মোটামুটি, অনেক মজার মজার ঘটনা ঘটছে। সেটা হচ্ছে হলো যে আমার ওই সময় ট্রেনিং টাইমটাতে যখন আমি এগুলো ইউজ করি তখন দেখা গেছে যে হ্যাঁ ওরকম আমি আহ, মানে একটু স্ট্রং ফিল করি, কিন্তু যেরকম স্কোর যেভাবে আমাকে মানুষজন বলছে যেভাবে বাড়বে, তো ওরকম বাড়তেছে না বা আমি ওরকম প্রপার আমি দেখতেছি যে আমি যা করে আসছি আমি ওর কাছাকাছি গেছি, এমন ইমপ্রুভমেন্ট আমার হচ্ছেও না। ঠিক আছে, হুম। হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে আমি জিনিসটা হচ্ছে কি পিডি ইউজারদের একটা মানে যেটা ভিতরের ফিলিং, যারা পিডি ইউজ করে পিডি ইউজার তারা মনে করে যে নিজেদেরকে মানে শ্রেষ্ঠ। যখন তুমি ইউজ করো তুমি মনে করো তোমার ছাড়া কেউ নাই পৃথিবী, তুমি সেরা, এরকম ফিল হয় টেস্টোস্টেরন আর কি। বেড়ে গেলে জিনিসটাই হচ্ছে টেস্টোস্টেরন এরকম। বেড়ে গেলে নিজেকে মনে ইয়েস, হয় যে ওই যে মানে অনেকটা লায়নের হ্যাঁ মতো, হ্যাঁ যে হ্যাঁ, আমি হচ্ছে সবার রাজা, আমার ইয়েস। উপরে কেউ নাই। এগ্রেসিভনেস একটু আর বেড়ে যায়। ইয়েস, এটা মানে এগ্রেসিভনেস তো মারাত্মক লেভেলের। ঠিক আছে, যেটা হচ্ছে হলো আসলে একটা প্লেয়ারের জন্য ক্ষতিকর। একটা প্লেয়ারকে সব আমি মনে করি সবসময় কাম হওয়া উচিত, স্পেশালি পাওয়ার লিফটিং। রাইট, সে টাইম মতো যদি এগ্রেসিভনেস দেখাতে না পারে তাহলে এগ্রেসিভনেস এর কোনো কাজ দরকার নেই আমি মনে করি। রাইট, রাইট। টাইম মতো দেখাতে হবে, সবসময় দেখে লাভ নেই। ইয়া। ওই টাইমটাতে যখন খেলার টাইম আসে বা সিলেকশন রাউন্ডে মোটামুটি ভালো করে যায়, আর যেটা স্কোর ওটাই করে যাই। তো ওই সময়টা হচ্ছে সিলেকশন রাউন্ড আমার হয়নি, কাজ হচ্ছিল আমরা চ্যাম্পিয়নদের সিলেকশন রাউন্ড ছিল না, যারা নতুন কম্পিট করবে শুধু তাদের সিলেকশন রাউন্ড। তো ওই সময় হচ্ছে হলো আমরা যখন সিলেকশন রাউন্ড দেখতে যে মেটাল কেভ তখন জানি মেটাল কেভ এরকম একটা জিম আছে, এখান থেকে পাওয়ার লিফটার আসতেছে নতুন। তখন আমি শুনি যে এরকম 93-তে অনেক প্লেয়ার আসছে, দেখতে গেছি খেলা যে 93-তে কারা কারা আছে। তো প্রথম বছর তো তেমন কম্পিটিটর ছিল না তুলনামূলক ভাবে, এই বছর শুনছি ভালো আছে, দেখলাম হ্যাঁ ভালো ভালো প্লেয়ার আসছে। অনেক প্লেয়ারদেরকে চিনি না জানি, মানে নতুন অনেক ফেস দেখলাম, তোর মধ্যে আতিক ভাইয়ের সাথে তখন ফার্স্ট দেখা। ওনাকে দেখলাম যে উনি একজন সিনিয়র পার্সন, এত ভালো লিফট করতে পারতেছে। তো উনারা অনেক আগের থেকেই এগুলা করতো, মানে প্রপার ওয়েতে করতো, তখন আমরা প্রপার ওয়েতে করি না। রাইট। হ্যাঁ, তো ওই টাইমটাতে ফাইনালে হচ্ছে হলো হ্যাঁ ওইখানে সব থেকে বেস্ট আমার কাছে মানে মানে বেস্ট ছিল, মানে কি বলবো আর কি ওটা, মানে একটা প্লেয়ার যেটা হচ্ছে চিটাগং এর যে প্লেয়ার, সারপ্রাইজ বলতে গেলে, যে একজন চিটাগং এর একজন প্লেয়ার এরকম একটা জিম থেকে বিলং করে। এ আমাদের শহীদ শহীদ না কি যে নাম, ভুলে গেলাম শহীদুজ্জামান। তার নামটা কি। শহীদ শহীদ শাহিদ বা শাহিদুজ্জামান এভাবে বলে আর কি নিজে। হ্যালো, শাহিদুজ্জামান, ইয়েস। শাহিদুজ্জামান ভাই, শাহিদুজ্জামান ওর নাম, শাহিদ বা সো শাহিদুজ্জামান। ইয়েস, শাহিদ শাহিদ। তো
এরকম একটা প্লেয়ার রেডি হচ্ছে চিটাগাং এর, এরকম ভালো লিফট করতে শুনছি, দেখতেছি, আমরা তো কনফিউজ যে একটা মানে প্লেট গুলো দেখে শিওর হতে পারতাম না কত মারতেছে কি হ্যাঁ মারতেছে, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ ভিডিওর মধ্যে না সবসময় আতঙ্কে থাকতাম কি করতেছে এটা, ঠিক আছে কত দিয়ে মারছে গেসই করতে পারতাম না, ঠিক আছে জিনিসটা হচ্ছে এমন। তখন প্লেয়ার হিসেবে একটা কিউরিয়াসিটি কাজ করে কে কত মারছে, রাইট আজকে কে কত মারছে, ভিডিও দিচ্ছে কে কেমনে কি করতেছে, এইগুলো নিয়ে একটা কিউরিয়াসিটি সবসময় কাজ করে। শাহিদুজ্জামান যখন আসছে খেলতে, তো আতিক ভাই যখন এরা যখন সবাই একসাথে যখন আমরা ফাইনালে কম্পিট করতেছি, তখন একটা হিট অফ দ্য মোমেন্ট, ডেঞ্জারাস লেভেলের হিট। ওই সময় মনে হচ্ছে যুদ্ধ চলতেছে 93 ক্যাটাগরি, ঠিক আছে। তো ওই টাইমের যে এক্সাইটমেন্টটা ওই সময় 19-এর যে অ্যাকচুয়াল যে মানে পাওয়ার লিফটিং গেম, তো আমরা 19-এ একমাত্র ফিল করতে পারছি যে হেড টু হেড কম্পিটিশন শহীদের সাথে আতিক ভাইয়ের সাথে স্কোর তেমন পার্থক্য ছিল না। আর ওই দিন আমার ক্র্যাম্পের ইস্যুস ওই দিন হচ্ছে হলো বেশি ফিল করছি, যে আসলে যে স্টেরয়েড নিলে যে তুমি যে অনেক বড় একজন মানে কি বলবো সুপারম্যান, এটা এটা আসলে ভুল। যখন তুমি গ্রাউন্ডে যাবা তখন অনেক কিছুই ফেস করতে হবে, তোমার যদি প্রপার ট্রেনিং না থাকে, প্রপার নিউট্রিশন যদি না থাকে, প্রপার রাইট যদি লিফটিং যতই তুমি তবে কোনো এটা কাজ করবে না। আমার সাথে তা আমি আহ, দেখা গেছে যে ওয়েইনের জন্য দেখা গেছে যে আমি ওয়েইনের জন্য দেখা গেছে ওয়াটার কাট করছিলাম। তো প্রপার আমার দেখা গেছে যে বডি থেকে সোডিয়াম গ্লুকোজ অনেকটাই কমে যাওয়ার কারণে দেখা গেছে যে আমার আগের ওয়েটে ব্যাক করছে, কিন্তু ওই মাসল থেকে যখন গ্লাইকোজেন কমে যায় তখন ওই পাওয়ারটা থাকে না। রাইট আর এই পরের দিন সকাল থেকে দেখা গেছে কেমন জানি একটা ফিল হচ্ছে যে মানে ওয়ার্ম আপ করতেছে, বডি ওয়ার্ম হচ্ছে না, কেমন জানি লাগছে। তো মেইন যখন অ্যাটেম্প গুলো যখন নিতে গেছে তখন থেকেই ফার্স্ট টাইমে দেখা গেছে ব্যাক ধরে গেছে, কোয়াডস ধরে যেতেছে, বাইসেপস স্প্যাম করতেছে, হুম হুম সকাল হুম থেকে দিন খারাপ হয়ে গেছে। তারপরে আমরা গিভ আপ করিনি, তারপরে আমরা বেঞ্চ পর্যন্ত লড়াই করে গেছি, যুদ্ধ করে গেছি, লাস্টে ডেড লিফটে গিয়ে আহ, আমরা 2.5 কেজির কারণে আমরা আমার টাইটেলটা ধরে রাখতে পারিনি। ওই টাইমটাতে আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছি কাইন্ড অফ। তখন আমি মানে অ্যাকচুয়ালি মানে ওইখানে অনেক প্লেয়াররা ছিল যারা আকিবের সাথে আমার ওই সময় পরিচয় হয়েছে ওই দিন, ঠিক আছে। তার আগে থেকে আকিব আমাকে ছিল, আকিব আমাকে দেখতেছে ফলো করে, তারপর আকিবের সাথে আমার সাথে কথা হয়েছে ওইখানে, আকিব আমাকে অনেকটা হেল্প করছে, রাফি ভাই তো তখনও ওইখানে, ঠিক আছে। সবাই ভাই ওই টাইমে যখন আমি ক্র্যাম করছি বা আমাকে যখন বেঞ্চের সময় মনে আছে, বেঞ্চের সময় যখন আমার লাস্ট ইসের সময় অ্যাটেম্পের সময় যখন আমার লোয়ার ব্যাক ক্র্যাম্প করে, তখন আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে রুমের মধ্যে, তখন আকিব ছিল, রাফি ভাই ছিল, ঠিক আছে, আমাকে স্যালাইন খাওয়ানো হইতেছে, ঠিক আছে, প্রপারলি মানে মানে কেউ আমার দেখা গেছে যে বডি মাসাজ করে দিতেছে নর্মাল করার জন্য, আমি তো লিটারালি দেখা গেছে কান্নাকাটি করে অস্থির হয়ে গেছিলাম ওই টাইমে যে কি করলাম কি হলো। তখন পর্যন্ত যে কি বলে 150 বেঞ্চ করে ফেলছে ওই পর্যন্ত, তখন আর মানে ইয়ে নেই, ধ্যান নেই যে কই 112 বেঞ্চ করছিলাম, 112 বার রাইট স্পোর্টার থেকে কই কি মারছে, মানে এখন এক তখন মাথায় বছরে কাজ করতেছে, 40 কেজি তখন মাথা থেকে বাড়ায় একটা আনছে কাজ করতেছে যে জি হ্যাঁ সেটাই, বেঞ্চ আমার অনেক ইমপ্রুভ করছে ওই টাইমটাতে। তারপর তারপর যেটা হচ্ছে হলো, হ্যাঁ প্রবলেম যেটা হলো যে লাস্টে যখন ডেডলিফট করতে গেছে তখন খুব বাজে ভাবে হচ্ছিল লোয়ার ব্যাক ক্র্যাম্প করছে। হুম আর 230, হ্যাঁ 230 ফেল করছিলাম, ওটার কারণে আহ, আমি ছিল সেকেন্ড প্লেস পাই তখন ওই টাইমটাতে। আর আতিক ভাই মনে হয় 225 স্কোর করছিল, তো এটার কারণে উনি আগে গেছিল আর কি, 2.5 কেজি। তো ওনার স্কোয়াড আমার থেকে বেশি ছিল, আর হচ্ছে হলো হ্যাঁ স্কোয়াডই বেশি ছিল ওইটার কারণে আগে গেছিল। রাইট 2.5 কেজির জন্য আমি হেরে গেছি, এটা আমি মানতেই পারতেছিলাম না। হেরে গেছি মানে কি, আমার প্লেস মানে আমার টাইটেলটা আমি ধরে রাখতে পারি। রাইট তো ওই টাইমটাতে মাথার মধ্যে একটা জিনিস কাজ করছে যে হ্যাঁ এগ্রেশন কাজ করছে অনেক, তো আমি অনেক বাজেভাবে রিয়াক্ট করছি, কিছুটা সাইড এফেক্ট আর কি ওই জিনিসগুলো। তো পরে যখন এগুলো সোশ্যাল মিডিয়াতে আমি অনেক কিছু লিখছি টুকটাক, তো পরে যখন একদিন পরে আমি রিয়েলাইজ করেছি না জিনিসটা আসলে অনেক খারাপ যাইতেছে, এটা আমার করা উচিত না। এটা সেখানে এখন অনেক আমার সিনিয়র্স আছে, তাদের কাছে আমার বাজে ইমপ্রেশন হইতেছে। তো জিনিসগুলো চিন্তা করতেছিলাম যে কি করা যায়। পরে হচ্ছে হলো আদিবের সাথে আমার কথা হয়, হুম আদিবের সাথে কথা বলে অনেকটা আমি হালকা ফিল করি। তো তখন জিনিসটা তখন আদিব আমাকে কিছু সাজেশন দেয় যে ভাই এভাবে করেন, এভাবে এটা করেন, করে যে আমরা একই কমিউনিটি, ছোট একটা কমিউনিটি, আমাদেরকে গ্রো করতে হবে, তো আমাদেরকে সবাইকে একসাথে মিলেমিশে থাকতে হবে, এটা কিছুই না, আপস এন্ড ডাউন থাকে। রাইট তো আসেন আমরা একসাথে ট্রেনিং করি, জানি একজন আরেকজনকে, অনেকটাই হেল্প হবে। তখন
হচ্ছে হলো তার আগেই আমি মনে করি সবার সাথে সবকিছু ঠিকঠাক করে আতিক ভাইয়ের সাথে আমরা মেটালে সবাই একসাথে, তখন আমাদের একটা ফার্স্ট সেশন হয়েছিল, এখনো আমার মনে আছে আমরা একসাথে প্রায় 8 থেকে 10 জন মনে ট্রেনিং করছিলাম Right, রাতে right. বেলা, মনে আছে অনেক ঘুরে ফিরে আসছিলাম। হ্যাঁ, তো ওই টাইমটাতে হচ্ছিল তখন আবার পিইডি থেকে বের হয়ে গেছি, তখন চিন্তা করলাম রাফি ভাইয়ের সাথে কথা হলো যে ভাই এখন তো প্রপার কিছু করতে হবে, এবার ন্যাশনালে ভালো কিছু করতে হবে, যেমনি হোক আমাকে এবার আমার টাইটেলটা দরকার, তো আই নিড ইউর হেল্প। তো রাফি ভাই এই রুটিন একটা সাজেস্ট করলো যে ভাই আপনি পাওয়ারলিফটিং রুটিন প্রোগ্রাম কখনো ফলো করছেন? আমি বলছি, না। তো আপনার উনি আমাকে একটা রুটিন দিল যে ভাই আপনি এই প্রোগ্রামটা ফলো করেন, তো আমি ওনার কাছ থেকে একটু জেনে নিলাম যে ভাই কেমনে কি ফলো করতে হবে ডেইলি, একটু উইকলি বা উইকে 2-3 বার একটু বিরক্ত করতাম, ভাই এটা হচ্ছে এটা ভাবে কি করবো কিভাবে কি নাকি করবো, ভাই এমন একটু করলাম, বলে দেন। রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি পার্সেন্টেজ কি আরপি টেম্পো কি বুঝতেছি না, তো এগুলা কিছুই ভাষায় কি সমস্ত মাথার উপর দিয়ে বলতেছেন বুঝতেছি না কিছু, রাইট? এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয় আর কি, এমন যেখানে, অবস্থা। হ্যাঁ কি টেম্পো বেঞ্চ করবো কি পজ কট করবো কিচ্ছু তো বুঝতেছি না ভাই, একটু ভালো করে বুঝে কই পজ করবো তা করবো কই, স্কোয়াডে পজ কই কই করবো, পজ করবো? উপরে পজ করবো না নিচে পজ করবো? নিচে পজ করবো। তো হ্যাঁ, তো ওইখান থেকে দেখা গেছে যে আমরা যখন একটা রুটিনে যখন আমি আসছি, তো হ্যাঁ ধৈর্য ধরেছিলাম আর কি। যাকে বলছিল হ্যাঁ প্রোগ্রামের বাইরে কিছু করা যাবে না, এই জিনিসটা ওইখান থেকেই শিখা যে আসলে প্রোগ্রাম যখন একটা স্টার্ট হয় তো ওটা একটা রেশিওতে চলতে থাকে, এটা যখন ওটা বাইরে যখন আমরা কিছু করতে যাই তখন রেশিওটা নষ্ট হয়ে যায়। এই জিনিসটা এখন অনেক ছেলেপেলেদের বুঝাতে গেলে বুঝে না। তখন আমি মাঝখানে 2 বার করছিলাম, পরে বুঝতে পারছি যে না আসলে এটা করা ঠিক না, আমাকে আবার আমার প্রোগ্রামে থাকা উচিত, আমি একটু ধৈর্য ধরা উচিত, রেজাল্ট তো সিলেবাস শেষ করার পরেই আসবে, আমার রাইট, পরীক্ষা দিলেই, এর রাইট। আগে তো আমি রেজাল্ট পাবো না, আমাকে ধৈর্য ধরতে হবে। তো আমি যখন ওই প্রোগ্রাম ওয়াইজ ফলো করে দেন আমরা সিলেকশন রাউন্ডে যাই, উইদাউট পিডি উইদাউট এনিথিং, আমি প্রপার নিউট্রিশন প্রপার ডায়েট প্রপার দেখা গেছে যে তখন আমি হচ্ছে হলো আপনার তোমার হচ্ছে হলো একটা জিমের ট্রেনারও, লিফিট পারফরমেন্স উত্তরা, ওইখানে ট্রেনিং করতেছি, ট্রেনিং করাচ্ছি। তো ওই টাইমটাতে দুইটা জিনিস মেনটেন করাটাও টাফ, তখন দুইটাই করতেছি। আহ, আর হচ্ছে হলো এই যখন ওইখানে সিলেকশন রাউন্ডে যাই তখন আমাদের যখন ওইখানে গিয়ে যখন আমরা আমাদের ফার্স্ট স্কোর, যেহেতু আমি সেকেন্ড হয়েছিলাম 19-এ, তখন আমাদের সিলেকশন রাউন্ড ফেস করতে হবে, আমি এটার জন্য ওয়েট করতেছিলাম যে এই যে আমার টাইম আসতেছে, এখন আমি একটু দেখাবো যে আচ্ছা কোত্থেকে কই আসছি, ওয়েট করতেছিলাম। তো থার্ড অ্যাটেম্প গুলোতে এমন ছিল যে আমি থার্ড অ্যাটেম্পে ছিল আমার স্কোয়াডে ছিল 205, বেঞ্চে ছিল, বেঞ্চ মারিনি তেমন, বেঞ্চে 135 কেজি ছেড়ে দিছি, দেন হচ্ছে হলো 220 কেজি, 215 কেজির মতো হচ্ছে হলো ডেডলিফট, এই স্কোর করে জাস্ট সিলেক্ট হয়ে চলে আসছে। যেটাতে উইক ছিলাম মানে স্কোয়াটে যেহেতু ফেল করছিলাম, ওইখানে যেটা ছিল যে স্কোয়াটে আমার যেটাতে ফেল করছিলাম রাইট, রাইট। ওইটাই আমি রিডেমশন সেট দরকার আর করবো কি, আগে ওটা হচ্ছে হলো আরেকবার আমার আরেকবার সিলেকশন ঠিক রাউন্ড, মতন করতে চাই, রাইট? ঠিক মতো করতে চাই, তো এটাই প্ল্যানিং ছিল। তো এই প্ল্যানিং মোতাবেক আমরা ওটাকে কমপ্লিট করে আমরা সিলেকশন রাউন্ডে সিলেক্ট হই। রাইট। তারপরে হচ্ছে হলো আসল গেম, মেন ইভেন্টের জন্য আমরা আবার প্রিপেয়ার হচ্ছি প্রপারলি, আবার ধৈর্য ধরে আমি আকিব, তারপর আমি আকিব তখন একসাথে ট্রেনিং করতেছি মোটামুটি, তখন আমরা একটা গ্রুপে 2020-এ হচ্ছে হলো তখন হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়নশিপ হচ্ছে হলো, একটা অ্যানাউন্সমেন্ট আসলো যে এবার গ্রুপ চ্যাম্পিয়নশিপ হবে। তো গ্রুপে ডিভাইড হয়ে গেছে, রাফি ভাই যেরকম অন্য জিম থেকে রাইট। রিপ্রেজেন্ট করতেছিল, আমরা যাচ্ছিলাম যে আমরা একসাথে করি একটা জিম থেকে, তখন দেখা গেছে যে সবারই একটা থাকে না ফেভারিট, যে আমি এই জিম থেকে খেলবো, আমি ওই জিম থেকে খেলবো, আমাদের একটা ফেভারিট ছিল যে চল আমরা দল। ওই জিম থেকে খেলবো, এইভাবে আমরা 5-6 জন। হ্যাঁ, একটু টাইমে, হ্যাঁ একটু টাইমে হ্যাঁ, 2টা যান মিনিট। যান, নো ওয়ারিজ, নো ওয়ারিজ, যান। ওকে ওকে। ব্যাক আপ। হ্যাঁ, তো আমরা হচ্ছে হলো সিলেকশন রাউন্ডে যে স্কোর গুলো করছে হচ্ছে 205 হচ্ছে স্কোয়াট, রাইট। আর বেঞ্চে 135, আর হচ্ছে হলো ডেডলিফটে 220, এরকম সিলেক্ট করছি, সিলেকশন আচ্ছা, রাউন্ডে কমপ্লিট করছি আচ্ছা। আমরা এটা করে। তো 205 স্কোয়াট করার পর তখনই আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আসলে একটা প্রোগ্রাম প্রপার ফলো করলে, প্রপার আরপিতে সবকিছু যদি আমরা মেনটেন করে যাই প্রপার রেশিওটা, তো স্কোরটা কিভাবে বাড়ে তখন আমি একটু বুঝলাম। 205 যখন আমি করছি আমার কাছে মনে হচ্ছে যে তখন মানে আমি এটা চাইলে ফার্স্টে ওপেনই করতে পারতাম, এরকম ফিল হচ্ছে ওই টাইমটাতে। তো ওইখানেই আমি অনেকটা শিওর হয়ে গেছিলাম যে এবার তো মনে হয় যে একটা কনফিডেন্স চলে আসছে, ওভার আসেনি, মোটামুটি কনফিডেন্স চলে আসছিল যে এবার ইনশাল্লাহ ফাইনালে
হেড টু হেড মানে একদম নেক্সট লেভেল ফাইট হবে, স্কোর আচ্ছা, ধরা ছোঁয়ার বাইরে থাকবে, মোটামুটি স্কোয়াডের দিক দিয়ে তো ধরা ছোঁয়ার বাইরে থাকবে, কারণ ওই ওই বছরে প্রোগ্রামে কে আসছে স্কোয়াড, আপনার এগেন্সে? হ্যাঁ ওই বছরে হেড টু হেড এগেন্সে কার ওই against? সেম তিনজন, ও একই তিন, সেম আচ্ছা বাদ তিনজন। বাদ। আমার হেড টু হেড ফাইট গেছে শহীদের সাথে। শহীদ, ও ভাই শহীদ টেনশনে রাখছিল পুরা, এবং শাহিদ নেক্সট হচ্ছে লেভেল ওই টেনশন, বছর এমন টেনশন ও আমি বলিনি। 260 কেজি স্কোয়াট করার কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি ও তোমার অ্যাটেম্প বলি না করছিল মজার 260 কেজি, বিষয় এবং ওর যেটা ও হচ্ছে, আমার মনে আছে ওর মানে পায়ের আঙ্গুল গুলা হচ্ছে ওই ম্যাটের বাইরে পড়ে যাচ্ছিল আর কি, এই অবস্থা, কারণ ও তো ওয়াইড স্ট্যান্সে স্কোয়াট করে। ম্যাটের বাইরে মানে হ্যাঁ স্পাইডার সেন্স না, অনেক বড় স্টেন্স, প্ল্যাটফর্মে ঠিক মতো বসতেছিল না, র্যাকে আসতেছিল না, প্রবলেম হচ্ছিল এখানে। ফাইনাল ডেজে যেদিন হচ্ছে হলো, আমরা হচ্ছে হলো একদম ঠান্ডা মাথায় খেলে গেছি কোনো, যেহেতু কোচ ঠান্ডা, প্লেয়ারও ঠান্ডা থাকতে হবে, রাইট। ঠিক আছে, কোচ তো অলওয়েজ ঠান্ডা, কিন্তু তেমন কোনো রিয়াকশন দেয় না, শুধু মারার সময় রিয়াকশন দেয়, ঠিক আছে, আমাদেরও সেম। তো আমরা যাচ্ছি যখন যেখানে যেটা মারবো, তো আমরা যখন ওপেনে যখন 212.5 যখন মারলাম, তো প্ল্যাটফর্মে যেটা বুঝলাম হচ্ছে হলো যে হ্যাঁ, তখন স্টেবল ছিল না প্ল্যাটফর্মটা, আমাদের নতুন র্যাক, আর হচ্ছে হলো নিচে যখন একটা বোর্ড দিয়ে দিছিল, বোর্ডের মধ্যে আমি স্টেবল হতে পারছিলাম না। আমার কাছে 212 কেজি এমন তখন ফার্স্ট অ্যাটেম্পে ফিল হয়েছে যে আমি মনে হয় আরপি 9.5 মারছি, এরকম আটকে গেছি উঠার সময়, মানে এরপর মনে হয় আমার যাবেই না। তো আমার কাছে মনে হচ্ছে যে না, ইম্পসিবল, আমি মনে হয় এই বোর্ডের নিচে তো মারতে পারবো না। তখন আমি শহীদ দুইজন কথা বলে ডিসাইড করলাম যে ভাই এই বোর্ড সরাইতে হবে। ও আচ্ছা, এখানে মাঝখানে যেটা মিস করে গেছে, আতিক ভাই হচ্ছে হলো ওই টাইমে ওই দিনে হচ্ছে অফিস ছিল আর কি, করোনা টেস্ট চলতেছিল, ওনার তো জ্বর চলে আসছিল ওয়েইনের পরে, তো উনি চেষ্টা করছিল অনেক, তো উনি পারেনি কমপ্লিট করতে ওই টাইমটাতে শরীর খারাপ হয়ে যাওয়ার কারণ। তো ওইটা আমি মিস করছি, কারণ যেহেতু ওনার সাথেই আমার আমাদের তিনজনের তো খেলার কথা ছিল ওরকম, তো আমি একটা রাইট। প্রিপারেশন থাকে না যে হ্যাঁ ঠিক আছে ফাইট হবে একটা, সেই ফাইট হবে। হ্যাঁ। তো উনিও প্রিপারেশন নিছিল, যতদূর শুনলাম মোটামুটি ভালোই প্রিপারেশন ছিল ওই টাইমটা। তো দেখ যাই হোক, ওইখানে ওনার না খেলাটা দেখা গেছে আমার জন্য একটু এক্সাইটমেন্ট কমে গেছিল হালকা পাতলা, তারপরেও মোটামুটি আমরা জোন আউট হইনি, আমরা জায়গায় ছিলাম। আর যেটা হলো, তখন আমরা ফার্স্ট অ্যাটেম্পের জন্য রেডি হলাম, ফার্স্ট অ্যাটেম্প যখন সবাই জমা দিয়ে দিছি, আমার যখন সেকেন্ড টাইম যখন কল আসছে যে সেকেন্ডে আমি হয়তো মারবো, সেকেন্ড মানে থার্ড ডে যাবো আমি, তো আমার ছিল 212, শহীদের কল আসেনি, তো আমি গেস করছি কতই হবে, 20 হবে বা এরকম হবে। আমি রাফি ভাই জানতো কিনা আমি জানি না, কিন্তু যখন আমি মেরে আসছি, মারা আসে বললাম শহীদের 232.5 শুনছে, আমার মনে করো যে হাওয়া বেড়ে গেছে একবারে, ঠিক শুরু আছে, করতেছে কি at 232.5, 232.5, 200, এটা ভাই আমি ভুলবো না, কারণ আছে ওপেনার না, দিচ্ছে না ভুলার কারণ 232.5। আছে। মানে আমরা কোনোদিনও এত হেভি স্কোয়াড দেখি নাই ইয়েস, 232.5 এট ন্যাশনালস, এন্ড ও ওপেনার দিচ্ছে ফার্স্ট 232.5। ন্যাশনালে ফার্স্ট ওপেনার ওপেনার দিছে 232.5। আমি না পুরো বোকা চোদে গেছি, আমি কিন্তু ভাই ও যদি মাইরা দেয় কি হবে, আমি রাফি ভাই রেডি বলছি, আরে মারুক ভাই, আগেও মারুক, খালি আর ঠিক আছে খাই দেয়, ও একটু মারুক, দেখাক, মেরে দেখাক। তারপরটা পরে দেখি, আগে রাইট। আগে একটু মারুক। মার্সে ডেপথ হয়নি, কারণ ওই যে ওর স্ট্যান্সের প্রবলেম, ও ঠিক মতো রাইট। স্টেবল হতে পারতেছিল না, সেম ওই রাইট। বোর্ডের প্রবলেমটা ফেস করছে, বের হইছে। আমরা দুজন কথা বললাম যে ভাই বোর্ডটা সরাই দিই, আমরা দুইজন, আমি বললাম যে ভাই যত যা যাক আমরা এখানে মারবো না, আমরা ফ্লোরেই মারবো, আপনি হুম। বোর্ড সরাই দেন, আমরা মাটিতেই মারি, আচ্ছা। সমস্যা নেই। সুরন ভাই পরে মাসুদ ভাইয়ের কাছে কথা বলে যা যা কথা বলে বোর্ডটা সরাই দিল, দেন আমি মারলাম হচ্ছে হলো টু 217 না 220, সরি 20, হ্যাঁ 220, 220 হ্যাঁ এরকমই না, না সরি 222.5 সেকেন্ড আচ্ছা। অ্যাটেম্প। আচ্ছা। তো ওইটা মারছে, ওইটা মোটামুটি একদম পারফেক্ট গেছে, ওটা আমার কাছে ওয়েট এতটা ফিল হয়নি, আমি এই তো এখন আসছে একটু লাইন। তো তারপরে ওই সময় ফার্স্ট অ্যাটেম্প শহীদের ফেল, সেকেন্ড অ্যাটেম্পও ফেল, শহীদ পুরা টেনশন, ওকে তো রাফিবের কথাটা কাজে লেগে গেছিল, আগে মারুক তারপরটা পরে, ঠিক আছে। তো থার্ড অ্যাটেম্পে গিয়ে শহীদ 232.5 মারছে, আর আমার তখন 227.5, আমার থেকে 5 কেজি, 5 কেজি বা 6 কেজি দূরে ছিলাম এই তো। তো আমি তখনও টেনশন ছিলাম যে ও কি মারবে, বেঞ্চে কি মারবে, ডেডলিফটে কি মারবে, তো একটা থাকে না, টেনশন থাকেই স্বাভাবিক। তখন রাফিয়া বলে ভাই ফোকাস ফোকাস রাখেন, আপনি আপনার খেলায় নিজেটা ফোকাস রাখেন, নিজেটা আপনি ঠিক আপনার রাখেন। স্কোরে ফোকাস রাখেন, যে যার যেটা নিজেরটা ঠিক আছে, যার যেটা মারবে। তো উনার নির্দেশনা অনুযায়ী আমি আমার বেঞ্চের ওপেনিং করলাম, সেকেন্ড তো ওই টাইমে আমার উনার কথা অনুযায়ী আমি ফার্স্ট
তার লাস্ট আইটেম হচ্ছে হলো বেঞ্চ কিং এর জন্য নিচ্ছি, সেটা হচ্ছে 152.5 কেজি। আমার ফার্স্ট বেঞ্চ কিং তখন আহ, আমার হয় যেটা, ঠিক আছে। তো তো হ্যাঁ, এখানে হচ্ছে হলো এই যে এই স্কোরের যে ইয়েটা আর কি, মানে প্রোগ্রামে থাকলে যে আসলে কি হয়, হুম তো প্রপারলি যে আমরা একটা রেশিওতে যে মেরে যাচ্ছি, সবগুলো স্কোর ব্যালেন্স হচ্ছে, কোনোটা কম বেশি না। মানে যেমন স্কোয়াড একটা ভালো স্কোর বেরিয়েছে, ডেডলি স্কোয়াডেও আমার হচ্ছে হলো স্কোয়াডের স্টেজ পিয়ার আমি মারিনি জিমে, স্টেজে এসে মারছি। আর সেও বেঞ্চও আমি স্টেজে এসে মারছি 152.5। দেন ডেডলিফটও 130 সেকেন্ড আইটেম, 140 গিয়ে ফেল করছি, বিকজ এতটাই রাত হয়ে গিয়েছিল। প্রায় কয়টা বাজে তখন, 12:30 1টার মতো বাজে, আমাদের খেলাই শুরু হয়েছিল 11:30টায়। আমরা হুম সকাল থেকে গ্রাউন্ডে। তো উইন্টারের টাইম, বডি রিল্যাক্স হয়ে গেছে, আহ ঘুম মানে ঘুম আসতেছে, যা তা অবস্থা। মানে আমি এতটাই সেকেন্ড আইটেম ক্যাফেন ছিল টু খেয়েছিলাম থার্টি যে আর আমার, সেকেন্ড আইটেম ছিল 230, থার্ড হ্যাঁ আইটেম ছিল 230 240। আমার গেছে, 240 তে আমার লোয়ার ব্যাক একদম ছেড়ে দিতে যায়নি, ততক্ষণে আমরা আমাদের স্কোর করে ফেলছি, আমরা আমাদের টাইটেল ধরে ফেলছি, তখন হয়ে গেছে রাইট। সব। কিন্তু তারপরও আমার 40 চলে গেলে দেখা গেছে যে আমার অ্যাটলিস্ট সব পুরো স্কোর একটা ব্যালেন্স স্কোর হয়ে যেত, কম বেশি থাকতো না। তারপর ওটা একটা আফসোস রয়ে গেছে যে আমার ডেডি ওইটাতে একটু উইক ছিল, ওটা নিয়ে তেমন একটা কাজ করা হয়নি। Because আমার একটু লোয়ার ব্যাকের একটু ইস্যুস ছিল, ডেডলিফটে একটু ফরমেশন একটু ঝামেলা ছিল, তো ওগুলো নিয়ে পরে আমরা কাজ করছি ওই টাইমটাতে। তো যাই হোক, ওই টাইমটা যখন টাইটেল ব্যাক করতে পারছি আর স্কোর গুলো যখন করতে পারছি, মানে ওইটা একটা মানে লাইফ চেঞ্জিং অ্যাচিভমেন্ট ছিল আমার। তো ওইটা কখনো ভুলতে পারবো না, 2020-এর যে খেলাটা, কিন্তু ওই টাইমটাতে আমি নেক্সট লেভেল স্ট্রাগল করছি। জব জব করতাম তখন হচ্ছে, হ্যাঁ একটা জায়গায় জব করতাম, আর হচ্ছে হলো তখন ট্রেনিং করতাম পাশাপাশি। তো আর কয়েকজনকে ট্রেনিংও করাইছি এর মাঝখানে। তো নিজে যা শিখছি, আহ, যেটা আমি সবাইকে যেটা বলি, আমি আমার কোচ গুলো থেকে যা শিখছি আমি সবাইকে তাই শিখাই। এর বেশিও শিখেন, এর বাইরেও শিখে না। আমি গ্রাউন্ড এক্সপিরিয়েন্স বলে একটা কথা আছে, সবাইকে আমি একটাই বলি, হ্যাঁ গ্রাউন্ড এক্সপিরিয়েন্স হচ্ছে সব থেকে মেইন। যারা ফিল্ড এক্সপিরিয়েন্স করে আসছে না, তারা জানে যে আসলে এখানে এখন অ্যাকচুয়ালি হবে কি, কোন প্লেয়ার কিভাবে রিয়াক্ট করবে, তার মানে প্রবলেম গুলা কি 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 ফেস করবে, সে সে একটা প্লেয়ারই বলতে পারবে। যে গ্রাউন্ড ফেস করেনি সে কখনোই, বা স্টেজ ফেস করে নাই, সে কখনোই সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হয় তার প্লেয়ারদেরকে সে বুঝাতে পারবে না। তো এগুলো দরকার আছে। তো আর একটা জিনিস যেটা হচ্ছে হলো, হ্যাঁ যেটা শিখছে হচ্ছে ওই যে এই জিনিসটা বললাম, অ্যাগ্রেসিভনেস। হ্যাঁ সেটা হচ্ছে হলো, হ্যাঁ যেটা হ্যাঁ দেখানো উচিত। আমি বলি হ্যাঁ, দেখানো উচিত, কিন্তু জায়গা মতো দেখানো উচিত। জায়গার বাইরে দেখালেই এটা ভুল পথেই যাবে, যেটা আগে করছি আমি। যে হ্যাঁ মারার আগে মনে করে একদম তুল কামাল লাগাই দিছি, একদম সব করে ফেলছি, কিন্তু জায়গা জায়গা মতো গিয়ে মারার সময় ঢাও নেই। তো এই দেখা গেছে যে যখন বিশ্বে যেগুলো, যখন যে আমি যেগুলো নলেজ গুলো পাইছি আমার কোচের থ্রু, বা হয়তো কোচ বলতাম রাফি ভাইয়ের থ্রু, বা আশেপাশে যারা প্লেয়ার ছিল, যেরকম আকিব ছিল, অনেকটা হেল্প করছে আমাকে ডেডলিফটের দিকে। আহ বেঞ্চের দিকে মোটামুটি দেখা গেছে আমাকে আমি নিজেই পুশ করে গেছি মোটামুটি যতটুকু পারছি। রাইট। তো ওইটাতে প্রবলেম না। তো এখান থেকে যতটুকু আমি যা শিখছি দেখা গেছে সবার কাছ থেকেই শিখছি, হ্যাঁ কারো কাছ থেকে শিখা বাদ দিইনি। যখন যেটা যার কাছ থেকে নলেজ নিতে মন চাইছে ওর কাছ থেকেই নিছি। যেমন শহীদের কাছে আমি স্কোয়াটের জন্য পরে পরামর্শ নিয়েছি 21-এ, যে তোমার যে এত ভালো একটা স্কোয়াট কিভাবে করো ভাই, আমার একটু শিখো, কারণ আমারও ইচ্ছা আছে যে আমিও ইন ফিউচার এরকম মানে উইদাউট এনি হেজিটেশন এরকম স্কোয়াটের অ্যাটেম্প নিবো, 230-40 ফার্স্ট অ্যাটেম্প। রাইট। তো হ্যাঁ, তো এইভাবেই তো আমরা আসছি, এইভাবেই আপনি আমরা যতদিন এখন থেকে তো। শিখছেন ভাই, আমি একটু আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আপনার গল্প বলার Yes. মধ্যে। যে আপনি যতজন থেকে শিখছেন, কারা সবচেয়ে সহজ ভাবে আপনাকে শিখাইতে পারছে? Yes. আপনার আপনি যে কথাটা বললেন, যে একটা স্টেটমেন্ট আমাদেরকে দিলেন যে আমি সবার থেকে শিখতে চেষ্টা করছি, যারাই ভালো করছে, হয় কোচ হিসাবে অথবা অ্যাথলিট হিসাবে, সবার থেকে আমি শিখতে চেষ্টা করছি। সবার থেকে there is something to learn। যে কেউ Yes. হয়তো অভিজ্ঞতা কম, কারো হয়তো অভিজ্ঞতা বেশি, কিন্তু সবার থেকে কিছু না কিছু শিখার আছে। তো হুম। এতজনের থেকে শিখে আসছেন, কাউকে জিজ্ঞেস করছেন স্কোয়াট কেমনে করতে হয়, কাউকে জিজ্ঞেস করছেন বেঞ্চ কেমনে করতে হয়, কাউকে জিজ্ঞেস করছেন ডেডলিফট যখন করো তখন কি ব্রেস কিভাবে করো, অথবা নিচে Deadlift. তাকাও নাকি সামনে তাকাও নাকি উপরে তাকাও, এই Yes. যে Yes. প্রশ্নগুলো জিজ্ঞেস করছেন, কাদের হ্যাঁ। কাদের নাম মনে আসে আপনার সবার আগে, যখন আপনি চিন্তা করেন যে এই লোকটা আমাকে সবচেয়ে সহজ আহ, শিখাইতে পারছে?
না সহজ ভাবে ভাইয়া, তোমার হচ্ছে হলো দুজনের নামই সবসময় মাথায় আসে পাওয়ার লিফটিং ক্ষেত্রে, সেটা হচ্ছে রাফি আকরাম আর হচ্ছে হলো আকিব হোসেন শাহ। রাইট। এরা দুইজন আমাকে যত সহজ ভাবে শিখাতে পারছে, হয়তো আহ এরকম ভাবে হয়তো কেউ শিখাতে পারেন। হুম। কাজ আকিব আমাকে ডেডলিফটে অনেকটা হেল্প করছে রাইট। যে ভাই এভাবে স্ট্যান্স এভাবে চেঞ্জ করে দেখেন, গ্রিপ হয়তো মিক্স গ্রিপ থেকে হুক গ্রিপে আসেন, দেখেন স্কোর চেঞ্জ হয় কিনা। আপনি যেহেতু ডেডলিফট বাড়তেছে না, তা আপনি স্ল্যাক করেন, স্ল্যাকটা বসান, রাইট। আপনার অনেকটা ইজি হয়ে যাবে। 21 না বা আগে। সুমোতে ঢুকেন, মানে স্কোর যখন বাড়তেছে না অনেক, 21-এর আগে, 21 থেকে রাইট। 20-এর পর থেকে তো আকিবের সাথে দেখা গেছে যে তখন পরে যখন ডেডলিফট নিয়ে যখন কাজ করা শুরু, তখন আকিব আমাকে ডেডলিফটে অনেকটাই হেল্প করে দিচ্ছে। আর 20-এ তো ভাই অল ক্রেডিট গোস টু রাফি ভাই, ওরা কখনোই ইয়ে যাবে না। ঠিক আছে, যেহেতু কোচ ছিলেন উনি, উনি অনেকটা মানে কি পুরোই হেল্প করে গেছে। তো একটা মানে দেখা গেছে না, একটা প্লেয়ার, প্রপার প্লেয়ার, আমি নিজেকে যখন বলবো পাওয়ার লিফটিং প্লেয়ার হয়েছে আমি 20-এই। আমি যখন একটা গাইডলাইনে ছিলাম তখনই আমি বলতে পারছি যে না, আমি আমার প্রপার পাওয়ার লিফটার। এখন আমি হচ্ছে আমি পাওয়ার লিফটার হিসেবে বলতে পারি যে আমি রাইট। 3 বছর ধরে কমপ্লিট করছি, এখন একটা প্রপার লেভেলে করি। এখন আমি প্রোগ্রাম বুঝে গেছি, একটা প্লেয়ারের চাহিদা বুঝে গেছি, ওর নিড কি কি আছে, ওর কি কি দরকার আছে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা এখন বলতে চাই, ওই টাইম গুলোতে যেটা আমরা ফেস করতে হচ্ছিল আমাদের, এখনকার জেনারেশনের ছেলেরাও অনেকে ফেস করে, আমরাও করছি। হুম। আর এখন কম ফেস করতেছি, তখন আমরা বেশি করছি, যে প্রপার ইকুইপমেন্ট নেই, আমাদের গিয়ার্স গুলো ছিল না। রাইট। ওটা অনেকটা কিন্তু হেল্প করে একটা প্লেয়ারকে। প্রপার স্লিভস ছিল না, প্রপার বেল্ট ছিল না, স্ট্র্যাপস ছিল না, ঠিক আছে, তো অনেক কিছু ছিল না। তো এগুলো যখন পরবর্তীতে আমরা পাওয়া শুরু করছি, তখন আমাদের স্কোরটাও অনেকটা ডেভেলপ করা শুরু করছে এগুলোর হেল্পে। এগুলো রাইট। ছাড়া কিন্তু আসলেই আমরা অচল। ঠিক আছে, যখন আমি এসবিডি নি স্লিভস দিয়ে স্কোয়াট করা যখন শুরু করছি, আমি তো দেখা গেছে 200 কেজিতে 5টা, ঠিক আছে, 180 কেজিতে 10টা রেপস ইজিলি করতে পারতেছি। প্রপার যখন লিভার বেল পাওয়া শুরু করছে, তখন আমার ইমপ্রুভমেন্ট আরো আসছে। তো এই এই হচ্ছে হলো মানে মানে কি বলবো, এখান থেকে হচ্ছে হলো মানে আমি আসছি আর কি, এভাবেই আসছি নিচের থেকে। তো এখন যে প্লেয়ার গুলো যারা ফেস করতেছে, যারা এফোর্ড করতে পারে না, তাদেরকে আমরা চেষ্টা করতেছি মোটামুটি যেন আর মানে ওদের আয়ত্তের মধ্যে সবকিছু যেন ওরা পেয়ে যায়, বা প্রপার যেন হেল্প হয়। তো এগুলো দেখা গেছে যে এগুলো গাইডলাইন হচ্ছে ওই সময় দেওয়ার কেউ ছিল না। রাইট। Because আমরা অনেক প্রপার গিয়ার ছাড়া ট্রেনিং করে গেছি, ইনজুরি ফেস করছি এগুলোর কারণে। তো এখন যেগুলো হচ্ছে যে আমরা এখন প্রপার গিয়ার ছাড়া দেখা গেছে ওইভাবে ট্রেনিং ওদেরকে দিতেও পারতেছি না। আমি ওদেরকে বুঝাই যে না, না হলে দেখা গেছে তোমাকে ইন ফিউচারে এগুলো প্রবলেম ফেস করতে হতে পারে। এটার জন্য, তো এটার জন্য তুমি আগে তোমার যেগুলো নিড, যেগুলো একটা পাওয়ার লিফটার দরকার, প্রথম হচ্ছে ওর গিয়ার্স গুলো, প্রপার একটা নিচ দিয়ে প্রপার একটা বেল্ট, স্ট্র্যাপ নর্মাল হলেও চলে, ওয়ার্প নর্মাল হলেও চলে, কিন্তু এই নি স্লিভস আর হচ্ছে বেল্ট এসেনশিয়াল, এগুলো এগুলোর পরে হচ্ছিল আর কি কি তোমার দরকার, ওগুলাতে পরে হচ্ছিল আমার পরে যাবে, কিন্তু এগুলো একটা দরকার আছে। রাইট। তো এগুলো আমরা চেষ্টা করি যে যারা তারা প্রপারলি এফোর্ড করতে পারে। তারপরেও এখন জিনিসপত্র দাম বেড়ে যাওয়ার কারণে অনেকে পারতেছে না এফোর্ড করতে, বা অনেকে পারে। যাই হোক, এখন সবার কাছে এসবিডি সেট আপ আছে, ঠিক আছে, দেখতে ভালোই লাগে। ওই টাইমটাতে এখন ভালোই এখন লাগে তাই, মানে মানে একটা যাদের মিটে গেলে টাকা কম ভালোই লাগে যাদের দেখতে। টাকা বেশি যাই হ্যাঁ, হোক না কেন, মানে আমরা সবাই একসাথে বড় হয়ে আসছি এই স্পোর্টের মধ্যে, এবং আমরা সবাই মানে প্রথম থেকে সেটাই সেটাই যাদের সাথে মানে বড় হয়ে আসছেন, তাদের হ্যাঁ, তারা জিতলে আপনার নিজেরও মনে হয় যে আমিও একটু হালকা জিতে গেলাম আর কি। সেটাই। তো মানে পারভেজকে যখন আমরা পুরো ফুল সেট আপে যখন যে সময় ফার্স্ট দেখছিলাম, তখন থেকে তো ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি এরকম প্রপার একটা ইয়ে পরবো, টিপ নিব। সিংলেট পরবো, এসবিডি প্রপার ব্যাগ স্লিভস পরবো, একটা পুরো পাওয়ার লিফটিং গেট আপেই যাবো যখন খেলতে যাবো, যেন একটা পুরো প্রপার পাওয়ার লিফটার যেরকম পারফর্ম করে ওইভাবেই যাবে পুরো। তো যখন এইগুলো যখন স্বপ্ন যখন পূরণ হচ্ছে না, আসলে ভালো লাগে। তাই এখন চিন্তা করি সবার ক্ষেত্রে এই জিনিসটা ছিল। হ্যাঁ, যেহেতু বাংলাদেশ পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনকে অনেককে ধন্যবাদ যে ওনারা সিংলেট রেডি করে দিচ্ছে রাইট। প্লেয়ারদের জন্য কমের মধ্যে। রাইট। যেটাই হোক, যাই করে দিচ্ছে এটা অনেক আমাদের জন্য। এটা তখন ওই টাইমে ছিল না, ওই টাইমে পেলে আমরা এখন যেই ধরনের সুবিধা পাচ্ছে প্লেয়াররা, ওই টাইমে আমরা এতগুলো খেলাও পাইনি। ঠিক আছে, এখন এক্স্যাক্টলি। অনেক আমি খেলাগুলো চেষ্টা করতেছে। আমি এটা নিয়ে একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই হ্যাঁ, ভাই, যে মানে আপনার দেখেন, জি। আপনি রাফি ভাই আপনারা কিন্তু সেই আপনি সেই কবে ট্রেন মানে 2017, 18, 19 এই সালগুলোতে কোথায় ট্রেন করতেন? ইফ আই রিমেম্বার কারেক্টলি রাফি ভাই ট্রেন করতো এসবিসি তে। শুরুতে, হ্যাঁ, তারপর তখন কি স্পার্টা। আপনি উত্তরায় ট্রেন করতেন না মোহাম্মদপুরে এসবিসি ট্রেন করতেন ভাই? উত্তরায় করতাম। উত্তরা থেকে হচ্ছিল উত্তরা থেকে ডিউটি শেষ করে এসে সন্ধ্যার দিকে লালবাগে ট্রেনিং করতাম। লালবাগে ট্রেনিং করার রিজন হচ্ছে হলো ওইখানে প্রপার বার ছিল,
আচ্ছা প্রপার ওয়েটস ছিল। আর রায়হানা। উত্তরা উত্তরা সব ছিল, কিন্তু উত্তরার বারে একটু প্রবলেম ছিল। আমি উত্তরার উত্তরাতে বারগুলো ছিল একটু ট্যানজেন্টে যাই। হ্যাঁ আমার মনে আছে, আমি জানি না আপনার মনে আছে নাকি, 4 নম্বর সেক্টরে র্যাবের মাঠের ঠিক পাশে ক্যালিফোর্নিয়া জিম ছিল, মনে আছে আপনার? ক্যালিফোর্নিয়া জিমে আমি গেছিলাম আমার 18 বছর বয়সে। আমাকে বলছিল, হেড ট্রেনার যে ছিল সে আমাকে বলছিল যে তুমি যদি এখনই নেমে 50টা বুক ডান না দিতে পারো, একদম তোমার চেস্ট লাগাইতে হবে তোমার মাটির সাথে, যদি 50টা বুক ডান না দিতে পারো তাহলে তুমি বেঞ্চ প্রেস করতে পারবে না এখানে। তারপর আমাকে বের করে দিছে। আমি গেছি ওখানে বেঞ্চ করতে আর স্কোয়াট করতে, একটু শিখতে চাই যে বারবেল দিয়ে এমনি করতে হয় এগুলা, জাস্ট এমটি বার দিয়ে শিখান, কোনো ওয়েট লাগাইতে হবে না, খালি শিখাই দেন। বের করে দিচ্ছে। আমাকে বলে যে 50টা বুক ডান দিতে হবে। শালা মানে আজকেও আমার 50টা বুক ডান দিতে আমার কষ্ট হয়, আমি অলরেডি 130 কেজি বেঞ্চ প্রেস করতে পারি। ভেরি ইন্টারেস্টিং যে আমাকে এভাবে এভাবে ধরছিল। বাট আমি আমি জানতে চাই ভাই যে, শুনেন, যখন শুরু করছেন, ঠিক আছে, যখন এই লাইনে প্রথম ঢুকছেন, পাওয়ার লিফটিং কি চিনেনও না, খালি স্কোয়াট বেঞ্চ ডেডলিফট করতে ভাল লাগে, সৌরভ ভাইয়ের সাথে আপনি ট্রেন করতেছেন, এরপর রাফি ভাই আপনাকে একটু দেখাই দিল যে ভাই দেখেন এটা হচ্ছে পাওয়ার লিফটিং প্রোগ্রাম, যে সপ্তাহে 3বার বেঞ্চ করা যায়, 2বার স্কোয়াট করলেন আর 1বার বা 2বার ডেডলিফট করলেন, এবং ভেরিয়েশন কিভাবে করতে হয়, হ্যান ত্যান এগুলো সব শিখাই দিল, আরপি শিখাই দিল। আপনাদের জেনারেশন, স্পেশালি যখন আমি বলি আপনার জেনারেশন, আমি টকিং অ্যাবাউট রাফি ভাই অ্যাজ ওয়েল, লাইক ভাই তুমিও কিন্তু when you guys came up, তোমাদের সবার কষ্ট করে শিখতে হয়েছে, তাই না? মানে আপনারা কিন্তু অনেক খাটছেন এবং অল্প একটু রিসোর্স নিয়ে, মানে অল্প একটু ইনফরমেশন, অল্প একটু ইকুইপমেন্ট, অল্প একটু রিসোর্স, সমস্ত রিসোর্স কিন্তু আপনাদের অল্প, লিমিটেড, এর মধ্যে আপনারা অনেকখানি আগায় আসছেন, রাইট? এন্ড ইউ গাইজ আর মাই পাইনিয়ার্স। আমার আইডল হচ্ছে আপনারা দুইজন, রাইট? সো আমি আপনাদের দিকে যখন তাকায় দেখি, আমি একটা জিনিস মনে করি যে ইজ ভেরি ডিফারেন্ট আমাদের মাঝখানে, মানে আমার এবং আপনাদের দুজনের মাঝখানে there is one thing that's very different. আমার কিন্তু আমার ভিতরে ওই ওয়ার্ক ক্যাপাসিটি নাই, যে আপনি যে 3 ঘন্টা ধরে একটা মিরপুরের মধ্যে জিমে যে আপনি ঘামতেছেন আর ঘামতেছেন, আর আপনি এসি ছাড়া খালি মানে কষ্ট করেই যাচ্ছেন আর কার্ল করতেছেন আর করতেছেন, যে একদিন না একদিন আমার সিবামের সমান হাত হবে। তো এই মেন্টালিটিটা কিন্তু আমার জেনারেশনে খুব কম, ঠিক আছে? আমার জেনারেশন বলতে মানে আমারও বয়স 27 হয়ে গেছে অলমোস্ট। তো বাট আমি বলতে চাই যে মানে আমাদের নিউ এজ পাওয়ার লিফটার যারা, আমরা কিন্তু অনেক প্রোগ্রামিং বুঝি, আমরা হচ্ছে সমস্ত বিদেশি দামি দামি কোচ, দামি ইকুইপমেন্ট, সমস্ত কিছু এসবিডি, ঠিক আছে মানলাম, সব কিছু নিয়ে আমরা শিখতেছি। কিন্তু একটা জিনিস আমি সবসময় দেখে আসছি, যেটা আপনাদের মধ্যে সবসময় আরো অনেক বেশি প্রফুল্লতা বল, তাই না, ভুল একটা বাংলা শব্দ বলে ফেলবো, বাট আপনাদের ভিতরে আরো অনেক কমন আর কি, যা দেখছি সেটা হচ্ছে যে আপনারা কষ্ট করতে পারেন। আপনি যখন জিমে ঢুকেন, যে আপনার যদি একটা RP8 সেট থাকে, আপনি কিন্তু RP8 করে বের হবেন। আপনি এমন না যে RP8 করতে যে ভয় পেয়ে RP6 করে বের হয়ে চলে যাবেন, এমন না। অথবা RP8 করতে যে RP10 মেরে একটা এক্সকিউজ খুঁজবেন কোচকে যে বলার জন্য যে আসলে তো মানে আমি আজকে ঘুমাইছি 5 ঘন্টা এবং আমার গার্লফ্রেন্ড আজকে আমাকে ডান কালে চুমা দিছে, বাম কালে চুমা দেয় না, এর কারণে আমার আজকে ডেডলিফটটা উঠে নাই। তো এই সমস্ত হাবিজাবি কথা আপনাদের থেকে কোনোদিনও শুনি না আমি। তো এই মেন্টালিটিটা, এই মাইন্ডসেটটা যে কোনো কেউ, মানে আপনি এবং রাফি ভাই যে কোনো কেউ অ্যান্সার করতে পারেন, বাট লাইক আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এই মেন্টালিটিটা আপনারা কিভাবে উঠায় আনছেন, ঘোড়ায় আনছেন, বিকজ এইটা প্রয়োজন, আমাদের জেনারেশন এটা প্রয়োজন, নেক্সট জেনারেশনে আমাদের যে তাসকিন, সাদ, রায়ান, যত প্রমিসিং পাওয়ার লিফটাররা আছে, আমরা কিন্তু সবাই কিন্তু ঠিকই টেকনিক খুব ভালো বুঝতেছি, প্রোগ্রামিং বুঝতেছি, কিন্তু আমাদের কিন্তু যে একটু মাসল ম্যাস বাড়াবো, একটু যে হাইপারট্রফি করব, একটু যে কষ্ট করব জিমের মধ্যে, একটা সেট যখন আমি একটু বাইসেপ কার্ল করতেছি, আমি যে ফেলিয়ার পর্যন্ত যাইতে পারবো, এতটুক চিন্তাধারা নাই আমাদের, এতটুক মোটিভেশন নাই, এতটুক আমাদের অ্যাবিলিটি নাই, উইলিংনেস নাই। তো এই জিনিসগুলো আপনারা কোত্থেকে বের করে আনছেন নিজের ভিতরে, এই জিনিসটা আমাকে একটু শিখাই দেন, বিকজ এটা এটা যদি আপনি আমাকে বলতে পারেন, তাহলে আমি ডিসেম্বরে যে দেশে ডিবেট করতে পারবো। আমি আমি বলবো যেটা হচ্ছে এগুলা এগুলো রিজন, হ্যাঁ এগুলো এখনো আমি দেখি প্লেয়ারদের মধ্যে অনেক এক্সকিউজ, যে ভাই এই টাইমে এটা হচ্ছে না, এতক্ষণ রেস্ট লাগে, এতক্ষণ রেস্ট না হলে আমার এটিপি উঠে না, হ্যান না ত্যান না, ভক্কর চক্কর দুনিয়ার কথাবার্তা, ঠিক আছে? তো আমি এগুলো আমাদের টাইমে যেগুলো হয়েছে হচ্ছে, আমরা যেটা বলি এখন যে সুবিধাগুলো পাচ্ছে,
যেগুলো হচ্ছে হলো কেউ না কেউ পেয়ে যায় হচ্ছে হেল্প করতে, ফার্স্ট অফ অল, যে একটু ওয়েট ধরে দিল বা ইয়ে করে দিল, কিছু না কিছু একটা হেল্প। ওই টাইমটাতে আমরা যখন গ্রুপে যদি ট্রেনিং করতাম তাহলে হেল্প হতো, আর নাহলে একলাই 200 লাগাইতে তো একলাই 200 নামাইতে। ওইখানে এটিপি তো উঠতো পরে, নাম তো আগে সবার আগে, রেস্ট টাইম অনেক। তো মাথার মধ্যে একটা জিনিস কাজ করতে হচ্ছিল আমাকে এই টাইমের মধ্যে, মানে একটা টাইম ব্যারিয়ার ছিল, যে আমরা যেগুলো জিমে করতাম এতক্ষণ র্যাক আটকে রাখা যেত না ফার্স্ট অফ অল। আর আমাদের সবসময় একটা টার্গেট থাকতো যে আমাদের আজকে যেটা আছে এটা শেষ করতে হবে, এটার বাইরে যদি আরো টাইম পাই তাহলে আমরা এক্সারসাইজ করবো। আমার মধ্যে যেটা থাকতো আর কি, আমার এক্সারসাইজ করতে অনেক ভালো লাগতো, এক্সারসাইজ এটা বডি বিল্ডিং যেহেতু আগের থেকে করে আসছি। এখন সবাই চিন্তা করে যে না, আমি ম্যাসকুলার হবো, হ্যান হবো, ত্যান হবো, কিন্তু ওয়ার্কআউট করবো না। কেন করবো না ভাই? একটু কষ্ট তো করতেই হবে, কষ্ট না এটাই করলে তো হবে না, জিমে কষ্ট তো যে অবশ্যই করতে হবে। আনকমফোর্টেবল হব, জিমে যে কষ্ট করতে হবে, এই মেন্টালিটিটা আমাদের কিন্তু নাই। আমরা খালি চিন্তা করি এসিতে যে একটু হাওয়া খেয়ে সেটাই। দুইটা ছবি তুলবো, একটু ফ্লেক্স হ্যাঁ, করবো, আর এসি যে যে খালি একটু মানে সর্ব তিন সেট বেঞ্চ করে চলে আসবো বাসায় একটু ভিডিও টিডিও করে। সর্বপ্রথম প্রবলেম হচ্ছে এসি। যখন 15 থেকে যখন ট্রেনিং করলাম তখন তো এসি জিমে করতাম না, 17তে যখন ট্রেনিং করছি এসি জিমে করিনি, 18তে যখন কমপ্লিট করছি এসি জিমে ট্রেনিং করিনি, 19-এ যখন কমপ্লিট করছে তখন হয়তো এসি জিমে করছে, কিন্তু এতটা ফ্যাসিলিটিস পাইনি যে এসির কারণে আমার স্কোর 100 কেজি 200 কেজি বেড়ে গেছে। ওটা এত রাইট, বেনিফিট আনেনি। এসি রাইট, রাইট। এতটা ফ্যাক্ট না, এনভায়রনমেন্ট এতটা ফ্যাক্ট না। আমি কি চাই, আমি নিজের জন্য কি চাই অ্যাজ আ প্লেয়ার, আমাকে কি করা উচিত, এটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্ট। আমি একজন প্লেয়ার, আমি একজন অ্যাথলিট, আমাকে ওইভাবে রিয়াক্ট করতে হবে, ঠিক আছে? আমি যদি নর্মাল পিপলদের মতো চিন্তা ভাবনা করি, আচ্ছা ঠিক আছে আজকে দিছে, মারলে মারলাম, না মারলে নাই, ঠিক আছে? ওই যে রাইট। তুমি যেটা বললা, জানগালে চুমা দিছে বাম গালে তো পাওয়ার কম, ঠিক আছে, এই এক্সকিউজ দিয়ে চলে যাবো। না, এই এক্সকিউজ দিয়ে লাভ নেই ভাই, এক্সকিউজ আমরা দেইনি কখনো, আমাদেরকে দিলেও আমরা শুনি না। আমি স্পেশালি আমি তো শুনি না আমার ট্রেনিংয়ের কথা, যেহেতু আমি প্রপার ডায়েট আর হচ্ছে প্রপার প্রোগ্রাম করা শিখছি, আমি প্রোগ্রামের বাইরে যেতে দেই না। গেলে আমি নাই, সবার আগে আমি বলে দিই আমি নাই, তোমার রাইট, আগেও নেই পিছেও নেই, রাইট। আমি নাই। বডি বিল্ডিং এর ক্ষেত্রেও সেম, ডায়েট যদি করো, প্রুফ দিতে হলে আমাকে প্রত্যেক দিন মিল গ্রাম টু গ্রাম আপডেট দিতেই হবে। 6টা মিলের ছবি আর দিতে হচ্ছে হবে এবং আমাকে তোমার মানে সব প্রত্যেকটা ম্যাক্রোস কতটুকু খাইছো সবটুকু জানাইতে হবে। হ্যাঁ দিতেই হবে, কাজ এছাড়া, হ্যাঁ সব কাজ আমার হিসাব থাকবে, আমি পরের দিন তোমার ট্রেনিং ভাবে ফালাইতে পারবো, পরের দিন আমাকে রাইট, কি করতে হবে না করতে আমার জানা থাকবে। রাইট, আর যদি আমি না জানি তাহলে আমি কিছুই করতে পারবো না। রাইট। গেল কোয়ালিটির ক্ষেত্রেও সেম, আমি তোমাকে একটা প্রোগ্রাম দিছি, তুমি প্রোগ্রামের বাইরে কিছু মারতে পারবে না। হ্যাঁ, প্রোগ্রামের ভিতরে যদি তোমার করতে কোনো প্রবলেম হচ্ছে, আজকে করতে প্রবলেম হচ্ছে, তোমার এই প্রবলেম, তুমি ঘুমাও নেই বা তুমি টায়ার্ড, তোমার এটা, আচ্ছা ঠিক আছে আমরা উইক আরেকটা বাড়ায় দিব, কোনো সমস্যা নেই, আমরা এই উইক ডিলোড থাকলাম বা রেস্ট দিলাম, কোনো সমস্যা নেই, বডিকে রেস্ট দিলাম, ওকে সুযোগ দিলাম। হ্যাঁ, আমাদের এনভায়রনমেন্ট ভালো না দেশের, আমাদের পলিউশন অনেক, আমাদের রিকভারিতে প্রবলেম হচ্ছে, আমাদের ওয়েদারের প্রবলেম হচ্ছে, অনেক অনেক কিছু মেনে নিচ্ছে, আমাদের অনেকজনের লাইফস্টাইল সেম না। রাইট। আর দেখা গেছে যে আহ, অনেকজনের লাইফস্টাইল, দেখা গেছে যে প্লেয়ারদের এখনো কিছু ভালো ভালো প্লেয়াররা আছে যারা অনেক নিচের থেকে বিলং করে। আমার কাছে আছে কিছু প্লেয়ার, আমি যতটুকু সাহায্য আমি চেষ্টা করতেছি ওদের জন্য, যতটুকু করার। বেসিক্যালি দেখা যাচ্ছে স্পেশালি হচ্ছে ট্রেনিং ফিজ কমায় রেখে চেষ্টা করি ওদেরকে, যেন ওরা উঠে আসুক, ওরা রাইট, খেলুক, Because এই রাইট। স্পোর্টস কে আমি অনেকটাই ভালোবাসি। Because এই স্পোর্টস আমি বাসা পর্যন্ত ঝগড়া করছি যে আমাকে খেলতে দিতে চাইনি, কারণ আমার ওনারা বাসা থেকে সবসময় বলতো যে একটা ইনজুরি হয়ে গেলে তো সারা জীবন বাসায় বসে থাকতে হবে। হ্যাঁ, এইখান থেকে আমি কখন কাম ব্যাক করতে পারছি বাসার থেকে, বিশ্বে যখন আমার ফ্যামিলি মেম্বারও যখন আমাকে স্ক্রিনে দেখছে, হ্যাঁ, বড় স্ক্রিনে, হ্যাঁ। তো ওরা বুঝে গেছে তখন যে এই ও ও ও একজন অ্যাথলিট, ওকে থামায় রাখা যাবে না। ঠিক আছে, ইম্পসিবল। ইমরান হয়তো আগে হয়তো ব্যবসা করছে বা যাই করছে নাই করছে, এখন সে একজন অ্যাথলিট, একজন স্পোর্টসম্যান, তো ওকে কোনোভাবে থামায় রাখা যাবে না, ওকে ওর মতো ছেড়ে দিতে হবে। ও যা করে ওর ভালোর জন্যই করতে, সেখান থেকে হয়তো ইন ফিউচার এটার জন্যই হয়তো জন্ম নিছে, এটা বাসা থেকে মেনে নিছে। তখন রাইট। থেকে আমার বাসা থেকে এইগুলো বাধা দেওয়া বন্ধ করে দিচ্ছে, আরো আচ্ছা, ইনকারেজ করছে আমাকে অনেকে, যে আচ্ছা। কি লাগবে, কোনো কিছু লাগলে আমাদেরকে বলো, কোনো ধরনের হেল্প লাগলে বলো। তো এই ফ্যামিলির যে সাপোর্টটা না, এটা অনেকটা মানে মেইন, স্পেশালি একটা প্লেয়ারের জন্য মেইন আমি মনে করি। আর এই জেনারেশনে অনেকে হচ্ছে হলো, হ্যাঁ অনেকে পাচ্ছে এই জিনিসটা, আবার অনেকে পাচ্ছে না, স্পেশালি পাচ্ছে না হচ্ছে মেয়েরা, এই সাপোর্টটা মেয়েরা পাচ্ছে না, এটার জন্য আমাদের দেশে মেয়ে প্লেয়ার অনেক। আমি কিছু মেয়েদেরকে নিয়ে কাজ করছি আর করতেছি, স্পেশালি তাকে নিয়ে। তো Good. বাসার থেকে দেখা গেছে সাপোর্ট দেয় না সেটাই। মোটামুটি, তো যতটুকু আমি পারতেছি ওর জন্য চেষ্টা করতেছি, তো ওর মধ্যে আমি দেখছি যে পোটেনশিয়াল আছে। যেন একটা প্লেয়ারের মধ্যে যখন একটা কোচ যখন
পোটেনশিয়াল দেখে ফেলে না, তখন ওই কোচেরও একটা ইয়ে এসে যায় ওর মধ্যে, একটা সফট কর্নার চলে যায় যে না, এই প্লেয়ারকে যেমনি হোক দাঁড়া করাতেই হবে। রাইট ঠিক রাইট আছে, এটা যেমনি হোক, নিজের থেকে হোক বা যেখান থেকে হোক, যতটুকু পারি চেষ্টা করে যাচ্ছি ওর জন্য। আল্লাহ যতটুকু ভালো লাগছে ওর করবে ইনশাআল্লাহ ভালো করে একদিন। আর আমি আমার প্লেয়ারদেরকে বা অন্যান্য প্লেয়ারদেরকে একটা জিনিস বলি যে হ্যাঁ, কোচ বাইরের হোক আর দেশেরই হোক, কোচ যখন যেটা বলবে সেটাই করতে হবে। নিজেকে মানে এটা বলে না, পাল পাকনামি করা যাবে না। কোচের বাল পাকনামি করা যাবে না। বাল পাকনামি যদি করছো, বর্ডার লাইন যখন ক্রস করবো তখন ভুলে যাও। ফিডব্যাক তুমি ওই দিন হয়তো ভালো পাইতেছো, কিন্তু ফাইনাল ডে যেদিন আসবে তোমার পরীক্ষার দিন, ওই দিন তুমি খারাপ করবে। রাইট ওই দিন তুমি তোমার কোচকে আস্ক করতে পারবে না যে কেন আমি খারাপ করলাম এই জায়গাটা। তোমার কোচ তোমাকে যেদিন তুমি খারাপ করে ফেলছো ওই দিনই তোমাকে বাধা দিছে, যেটা করো না তোমার প্রবলেম হবে ইন ফিউচার। আর তুমি ফাইনাল ডেজে গিয়ে তুমি এই প্রবলেমটা ফেস করছো, তারপর তুমি আবার ফেস করার পর তুমি তোমার ব্লেম ডিরেক্ট তোমার কোচকে দাওনি, ইনডিরেক্টলি সবার মাধ্যমে তুমি দিয়ে দিছো যে আমার কোচ আমার জন্য এটা করেনি, আমার কোচ আমার জন্য এটা করেনি, এটা না ওইটা না, ব্লা ব্লা ব্লা। তো এইগুলা হচ্ছে এলো, একটা প্লেয়ারকে সবসময় চিন্তা করা উচিত সে একজন প্লেয়ার, আর ওর বাইরে কিছুই না। যখন ওর গেম ডেজ আসবে বা যাই আসবে, ওকে ফোকাস থাকা উচিত ওর খেলায় আর ওর প্র্যাকটিসে, প্রপার ওর ডায়েটে, আর প্রপার ওর কোচ যা বলে ওগুলো শোনা। সে সে কি চায়, ও কোচেরও তো একটা নিড থাকে না যে হ্যাঁ ঠিক আছে, আমি ওকে যেতে একটা এত ওর জন্য এত কষ্ট করতেছে, একটা প্রোগ্রাম বানাচ্ছি, ও আহ, যেন একটু ভালো করে। ভালো করলে একটা কোচেরও ভালো লাগে। ভালো কি মানে নাম দিয়ে, যে আমাদের এখানে নাম দিয়ে কখনো ভালো হয় না। ইমরানের প্লেয়ার ভালো করছে এটা কখনোই আসে না, এটা কোনোদিন বা কেউ রাফি বলে না। এখন তো হ্যাঁ প্লেয়ার অনেক ভালো করছে, রাইট কখনো বলে না, কোনো খেলাতে বলেনি, আজ পর্যন্ত বলেনি যে আহ, যে অমুক প্লেয়ার মারছে, এত কেজি মারছে ইমরানের কারণে মারছে, বা এমন এত কেজি ডেডলিফট আকিব করছে রাফির ভাইয়ের জন্য আকিব করছে। কত জানি ডেডলিফট করছিল রাফি ভাইয়া 245 or 250, you were so proud. I remember 2021 এ মনে হয় আকিব ডেডলিফট করছিল Yes. 245 and you were so proud. আমাকে এসে সাথে সাথে বলছো তুমি যে আকিব weighed in only at like 79-80 kilos and 245 deadlift করে আসছে, more than 3x body weight. um Yes. and no one said যে মানে রাফি ভাইয়ের athlete did Yes. something. এটা না, এটা এটা দেখা গেছে কি আমরা এটা নিয়ে মন খারাপ করি না, স্পেশালি হ্যাঁ হলেও একটু হয়, পরের দিন চলে যায়, কাজ এটা আমাদের দায়িত্ব। Right. ঠিক আছে, আমরা করব প্লেয়ারদের জন্য, করে যাব সারা জীবন, কিন্তু আমরা ওই যে কৃতজ্ঞতা আশা করব না। ইনশাল্লাহ করিনি, করব না। কারণ আমরা যদি এটা করা শুরু করে দিই, তাহলে আমাদের আহ, যে একটা রেসপেক্ট যেটা আছে না, আমাদের একটা ভাব বেড়ে যাবে। তখন আমরা দেখা গেছে যে ভাবটা বেড়ে গেলে আমরা দেখা গেছে কমিউনিকেশনের প্রবলেম হবে, সব প্লেয়ারদের সাথে কমিউনিকেট করতে পারবো না। এই যে লোয়ার গ্রেড আপার গ্রেড, এখানে তখন হয়ে যাবে কি, তখন শুধু আপার গ্রেড প্লেয়ারদেরকে ট্রেন করবো, লোয়ার গ্রেডের কাউকে ট্রেন করবো না, নিজেদের মধ্যে একটা ইয়ে চলে আসবে। তো এটার কারণে আমি মনে করি কোনো কোচের এই জিনিসটা আসা উচিত না, যে আমার কারণে হয়তো বা আমার নাম ফুটাইতে পারে। নো, Right. আমি সবার জন্য, আমি একজন কোচ, একজন কোচের কাজ হচ্ছে সব প্লেয়ারদেরকে রেডি করা। সে ছোট হোক বড় হোক, স্ট্রাগল করতেছে ওকে হেল্প করা, যে হ্যাঁ তুমি যদি স্ট্রাগল করতে, ঠিক আছে তোমাকে কিভাবে হেল্প করা যায়, আমরা চলো দেখি তোমাকে দুইটা স্পন্সর জোগাড় করে দেওয়া যায় কিনা, তোমার জন্য হ্যাঁ তোমার ফিউচার যেন আগায় যায়। আমরা যেটা পাইনি ভাই, আমি তো সবসময় দুঃখ করে গেছি একটা জিনিস, যে আমি 20-এ গিয়ে হয়তো স্পন্সর পাইছি, আমি তো বডি বিল্ডিং এ তো স্পন্সর খুব, আমাকে তো বডি বিল্ডিং এ স্পন্সর দেখা গেছে একবার এক দুজন করছে হয়তো, তাও যা করছে ওটা ছিল আমার যাতায়াত খরচায় চলে গেছে, ওটা তো বাদই দিলাম। ওইগুলো স্পন্সর দেখা গেছে যাই গো, আলহামদুলিল্লাহ স্পন্সর আসছে, এটাই অনেক। কিন্তু ওই টাইম গুলোতে স্পন্সর আসেনি। যারা আবার এমনও হয়ে গেছে কি, জিনিসটা মাথা মতো লেগে গেছে, যারা মেডেল হোল্ডার না তারা স্পন্সর হয়েছে, যাদের দরকার নেই। Interesting. তো আমি এটা নিয়ে কাজ করতেছি, Right. এটা নিয়ে কাজ করতেছি, যেটা হচ্ছে কি যাদের দরকার আছে, যাদের ব্যাকআপ নেই, যাদের ফ্যামিলি ব্যাকআপ নেই, যাদের নিজেদের কোনো ব্যাকআপ নেই, তাদেরকে স্পন্সর জোগাড় করে দেবে। এনিহাউ আমার যেভাবেই থ্রুতে হোক, যেভাবেই হোক না কেন, এখানে টিম কে আমি সবসময় হচ্ছে সাপোর্ট দিই। টিম কে হচ্ছে আমার কোচের একটা ব্র্যান্ড, Right. ক্যালিবার অ্যাথলেটিক্স। ওরা আমরা ওনার সাথে আমি যখন যুক্ত হয়েছি, ওনাকে একটাই কথা বলছি যে ভাই, বডি বিল্ডিং এর এক্সারসাইজ আপনি সেল করেন, ভেরি গুড, ফাইন, কিন্তু পাওয়ার লিফটারদের জন্য কিছু একটা করতে হবে। আপনি প্রপার নিশ্চয়ই জানেন, এই গ্রেডে আনেন, একটু কমের মধ্যে আনেন, যেন সব প্লেয়াররা যেন এফোর্ড করতে পারে। কারণ আমাদের টাইমে আমরা পাইনি হাতের সামনে, আমাদের ওই ডট কম থেকে আনাইতে হইছে, Right. 1 মাস 2 মাস পরে Aldal.com পাইছি। থেকে আনতে ঠিক হয়েছে। আছে, হ্যাঁ। তো ভালো প্রপার 7 mm এর স্লিভস পাইনি, ভালো ফ্যাব্রিক না, Right. লুজ হয়ে গেছে। হ্যাঁ, তা আমরা চেষ্টা করছি ক্যালিবার অ্যাথলেটিক্স এর মাধ্যমে যে আমরা টিম কে একটা আহ, যতটুকু চেষ্টা করতেছি প্লেয়ারদের জন্য কাজ করবো।
রাইট। এবার আমরা যেটা চেষ্টা করছি হচ্ছে হলো স্ট্র্যাপস নিয়ে। তো আমরা এবার গতবার চেষ্টা করছিলাম বেল্ট আর হচ্ছে হলো স্লিভস নিয়ে। তো ওকে। এবার যেটা চেষ্টা করছি স্ট্র্যাপ আমরা ওয়ার্প আনছি। আমরা খুব রিজনেবল প্রাইসে, এর থেকে রিজনেবল প্রাইসে মনে হয় না বাংলাদেশে কেউ ওয়ার্প দিতে পারবে রিস্পট। আমি দুইটা রেখে দিছি রাফিবার জন্য আর তোমার জন্য। এটা তোমাদেরকে দিব আসলে। Because এটা এটা দেখে তোমরা এটা কোয়ালিটিটা বলতে পারবা যে হ্যাঁ এটা ইন ফিউচার প্লেয়ারদের কতটুকু হেল্প করতে পারবে। Because আমরা ফ্যাব্রিকে কোনো ধরনের ইয়ে করিনি, স্যাক্রিফাইস করিনি। মোটামুটি যতটুকু চেষ্টা করছি 3 মাস লাগে আমরা এটাকে রেডি করছি যেন এটা পাওয়ার, স্পেশালি পাওয়ার লিফটারের জন্য, যে ওরা প্রপার একটা র্যাপ ইউজ করতে পারে একটা রিজনেবল প্রাইসে। আর প্রাইসটাও ভাই অনেক রিজনেবল। এটা এটা অনেক রিজনেবল, এটা সবার জন্যই করা হয়েছে। And দেখা যাক এটা কতটুকু মার্কেট ধরতে পারে। ঠিক আছে, তো এই চেষ্টা, এটা হচ্ছে হলো চেষ্টা। এটা ন্যাশনালসে পরে খেলবো তাহলে, এটা ডান। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে কি আমার আমার চেষ্টা, কারোর মাধ্যমে একটা চেষ্টা। কাউসার, তো আমি চাই যে এরকম যারা পারে, যারা পারবে, তো তাদের হচ্ছে এই চেষ্টা গুলো না করা উচিত প্লেয়ারদের জন্য। হ্যাঁ, Right. তো দেখা গেছে যে আমাদের স্পন্সরের অনেক ল্যাকিং আছে। এটার জন্য আমাদের অনেক খেলাগুলো চালাইতে প্রবলেম হইতেছে। ঠিক আছে, কেউ আগে আসতে চায় না খেলাগুলোয়। ঠিক আছে, আমাদের মানে দেখা গেছে যে লিটারালি স্পন্সর না থাকার কারণে আমরা প্লেয়ারদেরকে ওই এই সাপোর্টটা দিতে পারতেছি না। ঠিক আছে, যে সাপোর্টটা প্লেয়ারদের দরকার। প্লেয়ারদের কিছু নিড আছে, এই নিড গুলো যদি ওরা প্রপারলি পায়, দেখা গেছে একটা প্রত্যেক প্রত্যেক বছর আমাদের প্লেয়ারের অভাব হবে না। কিন্তু এই যে এই নিড গুলো যে আমরা দিতে পারিনি স্পন্সরের কারণে, এখন একটা প্লেয়ারকে কে বুঝাবে? এখন অ্যাসোসিয়েশনের কাছে মনে করে যে অনেক টাকা আছে কিন্তু অ্যাসোসিয়েশন দিচ্ছে না, কিন্তু এমনটা না। ঠিক আছে, এখন এখন যেহেতু আমি অ্যাসোসিয়েশনের সাথে আসি, একজন ইসি মেম্বার হিসেবে আছি আমি, আহ, দেখা গেছে আমার আগে অনেক হয়তো ওরকম চিন্তা ছিল, কিন্তু এখন যখন ঢুকছি যখন ভিতরে তখন দেখতেছি জিনিসটা কতটা ক্রিটিক্যাল একটা অ্যাসোসিয়েশন চালানো। হ্যাটসুর হ্যাটস অফ রন ভাই, যে উনি কিভাবে যে মেনটেন করে এটা উনি জানে ভাই। মানে আসলে ভাই উনি মানুষ না, আসলে রোবট। উনি মানুষ হলে হয়তো গিভ আপ করে দিত, রোবট আছে দেখে গিভ আপ করতে চাচ্ছে। ঠিক আছে, চালাই যাচ্ছে কোন রকম, এটাকে নিয়ে যাচ্ছে। রন ভাইয়ের, রন ভাইরা আসলেই আমরা সব পাওয়ার লিফটার আসলে সারা জীবন যদি সবকিছু যদি দিয়ে দিই তাও শেষ করতে পারবো না। ওনার জন্যই আসছি, কিন্তু আমরা আসি এখানে। 100%। তো ভাইয়া আমার জাস্ট বাংলাদেশে যদি প্রপার কোনো পাওয়ার বিল্ডার থাকে, যে সে ইজ এ প্রো পাওয়ার লিফটার এন্ড প্রো বডি বিল্ডার, দ্যাটস ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট। সানির কথা মাথায় আসে, রাইট? মানে দুইটা স্পোর্টসে একসাথে খুব ভালো করতেছে। রাইট। তো আমি জাস্ট একটা কোশ্চেন করতে চাই যে পাওয়ার, আপনি যেহেতু বডি বিল্ডিং করছেন, বডি বিল্ডিং এর ট্রেনিং মাইন্ডসেট ডিসিপ্লিন একরকম, পাওয়ার লিফটিং এর মাইন্ডসেট ডিসিপ্লিন একরকম। তো পাওয়ার লিফটাররা বডি বিল্ডিং থেকে কি শিক্ষা নিতে পারে আপনার ওপিনিয়ন? পাওয়ার লিফটার, হ্যাঁ পাওয়ার লিফটাররা বডি বিল্ডিং থেকে একটা জিনিস যেটা শিখতে পারে হচ্ছে হলো মাইন্ড মাসল কানেকশন। এটা খুব দরকার একটা পাওয়ার লিফটারের। শুধু পাওয়ার দিয়ে কাজ হলে হবে না। আমরা শুধু দেখা গেছে ওই সময় ট্রেনিং করার সময় যে আমাদের যে মাইন্ড মাসল যে ফোকাসটা, ওইটা না থাকার কারণে আমরা তো স্কোয়াড যখন করতাম চিন্তা করতাম যে আরে টেকনিকে ডেপথ দিয়ে উঠে যাব, ডেডলিফটের টেকনিক ইউজ করে উঠে যাব, মানে স্ল্যাক করে উঠে যাব, লক করবো বা শেষ বেঞ্চে কোন রকম। বেঞ্চে তো ভাই আমি টোটালি হচ্ছে আমি মানে যতটুকু পারতাম আমার মাইন্ড মাসল কানেকশনকেই ফলো করতাম। আমার ট্রাইসেপ শোল্ডার ব্যাক যতক্ষণ অ্যাক্টিভ হতো আমি প্রপার প্রেস করতে পারতাম না। এটা আমার ধারণা, এটার জন্যই আমি অনেকটা আগায় গেছি বেঞ্চে, আমি ওইভাবে ট্রেনিং করে এসেছি। আর এই জিনিসটা আমি সবাইকে শিখাই যে এক্সারসাইজ ট্রেনিং এর সময় না পাওয়ার ইউজ করাটা ভুলে যাও। ওই সময় হচ্ছে হলো ফোকাস, তোমার যেই মাসলকে ট্রেনিং করতেছে ওইটাকে ফোকাস করার চেষ্টা করো। ওইটাতে প্রপার প্রপার কানেক্ট করতেছে কিনা, প্রতিটা রেপসটাকে কাউন্ট করতে হবে। প্রপার পাওয়ার দিয়ে করার দরকার নেই, পাওয়ার দিয়ে করার দরকার নেই, বেশি হেভি ওয়েট দিয়ে করার দরকার নেই। এমন একটা মডারেট ওয়েট নাও যেটাতে তুমি ওই মাসলটাকে বার্ন করে ফেলবা, ওইটাকে ওই ক্যাপেবল বানাবা যে পর্যন্ত ও নিতে পারে। এমন এমন কিভাবে বানাইতে হবে যেন টলারেন্স ক্ষমতা এত বেড়ে যায় যে তুমি যখন লিফট করতে যাবে তখন ও টেরই না পায়, যেন ওর ক্ষমতাটা এত থাকে। এটা কম ওয়েট দিয়েও করা যায়, বেশি ওয়েট দিয়ে করা যায়, তোমার উপর ডিপেন্ড করে। আর যেটা হচ্ছে হলো এটা অনেকে, এটা অনেকের ল্যাকিং আছে এই জিনিসটার ক্ষেত্রে। জিনিসটা হচ্ছে হলো যেরকম ট্রেনিং, এই একটা জিনিসের ল্যাকিং সব থেকে বেশি হচ্ছে রেস্ট, রিকভারি। এটা হচ্ছে হলো খুব দরকার।
ঠিক আছে, আমরা যে পরিমাণ ট্রেনিং প্রোগ্রাম আমাদের থাকে ওই পরিমাণ আমাদের রেস্ট রিকভারিতে আমরা ফোকাস করি না, এটার জন্য আমাদের মাসল গ্রো হয় কম। ঠিক আছে, আমাদের ইনজুরিজ হয় বেশি। আর একটা হচ্ছে হলো আমরা পিজিও নেই না প্রপার। ঠিক আছে, এটাতে আমরা আরো পিছিয়ে গেছি, এটাতে আমাদের ইনজুরিজ এর মাত্রা আরো বেড়ে যাচ্ছে দিন বা দিন। এখন সবাই নেওয়া শুরু করছে, এখন তো প্রপারলি সবাই নিতেছে। Because এখন এটা না নিলে কোনো ওয়ে নেই, Because এখন তো এরা করতে হবে। হ্যাঁ, ইনজুরিজ হওয়ার রিজনই হচ্ছে হলো সবাই ওই যে বললাম না, ট্রেনিং এর মধ্যে যে প্রোগ্রামের মধ্যে যতটুকু এক্সারসাইজ আছে ততটুকুই করে, কিন্তু এর বাইরে যদি টাইম থাকে একটু যে আরেকটু বেশি করি বা একটু নিজেকে একটু বেশি ট্রেনিং করি, বা ট্রেনার আছে, আচ্ছা ভাই আমি আমার বেঞ্চ হচ্ছে না, আমি একটা বডি বিল্ডারের হেল্প নিই, ভাই আমার বেঞ্চ কেন হচ্ছে না? আমার ল্যাকিং পয়েন্ট গুলো কি? তো আমি ল্যাকিং পয়েন্ট গুলো সবাই যারা বলে যে আমার বেঞ্চ হচ্ছে না, আমি বলি ভাই তোমার শোল্ডারের ট্রেনিং, শোল্ডারটাকে একটু গ্রো করো, শোল্ডারের মাসল দরকার। আমি শহীদকে এটা বলছিলাম যে ভাই তোমার শোল্ডারটা অনেক ফ্ল্যাট, শোল্ডারের ট্রাইসেপস নেই, তোমার আর্মসে ওই পরিমাণ মাসল নেই বা শোল্ডারে মাসল নেই যে পরিমাণ তুমি তোমার পুশ মাসল গুলো তুমি যে অ্যাক্টিভ করবা, ওইখানে তো মাসলই নেই, তুমি অ্যাক্টিভ করবা কিভাবে? তোমাকে ওই জায়গায় আগে মাসল ধরাইতে হবে। যারা ওই পরিমাণ ওই জন্য প্রেশারটা নেয়, তুমি তো টেকনিক দিয়ে কত আর্চ করে কত কমাবা রেঞ্জ অফ তাই মোশন, তো, কত সেটাই। টেকনিক দিয়ে উঠাবা তোমাকে রাইট। তো। হ্যাঁ, সেটা আর কত, এইখান থেকে বেরো, এই চিন্তা থেকে বেরো যাও। তুমি চিন্তা করো যে হ্যাঁ আমি এখানে এবছর আমার অফ সিজনে আমি গ্রো করবো, আমি ওয়েট বাড়াবো, আমার মাসল গ্রো করবো। রাইট। মানে ঠিক আছে, আমি মাসল গ্রো আমি করবো, ওকে কেপেবল দুই বানাবো, সেকেন্ড ওরকম সময় স্ট্রং দেন ভাই, বানাবো। আমি এটা জাস্ট বলতে চাই, আমি এই কথাটা আরেকবার বলতে চাই। আমি অফ ইয়েস প্লিজ, সিজনে প্লিজ প্লিজ। বড় হব, মাসল বাড়াবো। বড়। For anybody that's in your first 2, 3, 4, 5 years of lifting, anybody that's listening and watching this because you're a fan of Imran Bhai, মানে ইমরান ভাই যতগুলা কথা বলছে, এই একটা জিনিস আমরা একটু মাথার মধ্যে, লেটস টেক দিস টু হার্ট, রাইট? যে মানে আমার মাসল ম্যাস বাড়াইতে হবে, রাইট? এইটা ছাড়া যতই টেকনিক আমি অপটিমাইজ করি না কেন, এক পর্যায়ে যে আই উইল হার্ট মাইসেলফ নো ম্যাটার হোয়াট, বিকজ আই সিম্পলি ডু নট হ্যাভ দ্য মাসল ম্যাস required to sustain this level of strength across a period of time, right? এই এতটুক আন্ডারস্ট্যান্ডিংটা যে মানে আমার মাসল ম্যাস বাড়ানোর কারণে আমার ট্রাইসেপস আছে, আমার শোল্ডার্স আছে, এটার কারণে আমি বেঞ্চ প্রেসের ভলিউম যতটুকু আমি হ্যান্ডেল করি প্রতি সপ্তাহে, ওইটা আমি হ্যান্ডেল করতে পারতেছি বিকজ অফ মাই মাসল ম্যাস, রাইট? সেম উইথ মাই লেগস। ইয়েস। যদি খালি টুথপিকের মতন পা থাকে আর ওইটাতে আমি প্রতি সপ্তাহে আমি 250 কেজি স্কোয়াট করতে যাই, একদিন না একদিন আমার হাঁটুতে ব্যথা লাগবে, ওর একদিন না একদিন ব্যথা আমার লাগবে। লো ব্যাক, হয়তো ওভার কম্পেনসেশনের কারণে আমার লো ব্যাকে পেইন হচ্ছে, হিপে পেইন হচ্ছে, অ্যাঙ্কেলে পেইন হচ্ছে। somewhere something's gonna give up if we don't train our muscle. So yeah, সেটাই I love যে মানে এই কথাটা সেটাই আপনি উঠাইছেন ভাই, I'm ঠিক। very না না, because এটাই মানে এটাই একটা কি, সেটা আমরা যদি বুঝে যাই যে আমাদের, আমরা যদি বুঝে যাই যে আমাদের অফ সিজনে কি করতে হবে, আমাদের অফ সিজনে স্কোর বাড়ানোর থেকে আমাদের ফোকাস করা উচিত হচ্ছে আমাদের গ্রো করতে হবে, এখানেই গ্রো করতে হবে। আমরা right যত আমাদের গ্রো করবো মানে বডি হচ্ছে মাসলের দিক রিকম্পোজিশন, দিয়ে যত গ্রো করবো, right গ্রো করারও সিস্টেম আছে। এখানেই আসছে বডি বিল্ডিং, গ্রো কিভাবে করবো। আচ্ছা, right এখানে গ্রো করার জন্য তুমি পাওয়ার লিফটিং কোচ তো রাখছো, তুমি ঠিক আছে তুমি একটা বডি বিল্ডিং কোচ রাখো বা বডি বিল্ডারের একটা হেল্প নাও, 2 মাস 3 মাসের ট্রেনিং করো তার কাছে, যে ভাই আমি লিন গেইন করবো, যতটা ফ্যাট কম রেখে আমি যতটা লিন ম্যাস গেইন করতে পারি, এরকম একটা প্রসেস আমাকে একটা বুঝাই দেন বা দেখাই দেন। আমি এভাবে ট্রেনিং করি কটা দিন, যেহেতু আমার আমি অফ সিজন, আমি এখন ট্রেনিং করতেছি না, কিন্তু আমি আমি ট্রেনিং এই আছি। এই কারণে ঠিক কিন্তু আছে। আমি আপনার সাথে এই জানুয়ারি মাসে দেখা করতে আসতে চাইছিলাম, যে আমি বলছিলাম আপনার যদি মনে থেকে থাকে হ্যাঁ। আপনি আমাকে একটু লেগ ওয়ার্কআউট না আমরা এটা নিয়ে, তো আপনি হ্যাঁ মনে হয় ইনশাল্লাহ দেখেন নাই, ইনশাল্লাহ কারণ ইনশাল্লাহ। আপনার 74 হ্যাঁ। এবং 83 ক্লাসে মনে হয় প্লেয়ার আনতেছেন আর কি, আমি এটাই ধরে রাখি। ইয়েস। আপনি আমাকে না হেল্প করতে চান না, এটাই ধরে রাখি, এইটা আমি এটা বুঝছি। ভুল ধারণা। হ্যাঁ, 74-এ আমি একটা প্লেয়ার আনতেছি না, আনছিলাম। তোমার আনছিলাম হচ্ছে হলো তোমার জুনিয়রে খেলছিল, হিমু নাম ছিল, ছেলেটা ইনজুরি করছে, আমি বললাম না বাল পাকনামি। তো ওভার এক্সাইটমেন্ট জুনিয়রদের মধ্যে এই জিনিসটা ভাই অনেক হ্যাঁ, বয়স ল্যাকিং আছে বয়স অল্প ভাই। থাকলে এক্সাইটমেন্টের হ্যাঁ, কারণে। অনেক অনেক উঠতি 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 অনেক উঠতি দেখো আমি 3 মাস ওকে ট্রেনিং করছে, ওই যে সেম বললাম একটা প্লেয়ারের মধ্যে পোটেনশিয়াল দেখছি, আমি বলছি ঠিক আছে ওকে ফাইন, আমি তোমাকে রেডি করে দিব, খালি শর্ত একটাই যে আহ, যেটা দিব প্রোগ্রামে কথা ওইটাতে শুনতে থাকতে হবে, হবে, এর বাইরে কিছু করা যাবে না। রাইট? ঠিক আছে, তো এটাই এটাই ভাবে চলছে। ওর স্কোর যা ছিল ওর থেকে অনেক বেটার করে ও সেকেন্ড প্লেস নাহলে থার্ড প্লেস জুনিয়রে এবার বের করতে পারে, যেখানে ওর ও ফিট গ্রুপে ওর 9টা লিফটের মধ্যে ছিল তোমার 7টা লিফটই নো লিফট। আর যেখানে হচ্ছে হলো ন্যাশনালসে গিয়ে
ওর তোমার মনে হয় 9টা লিফটের মধ্যে মিনিমাম মিনিমাম তো 8টা লিফট ওর ইয়াস লিফট ছিল, 8টা 7 to 8। আর ওখানে প্লেস করছো মেডেল হোল্ডার। ও করছে কি, যখন প্রোগ্রাম থেকে বের হইছে অফ সিজনে ওর বডি মাশাআল্লাহ ভালো আছে, কিন্তু একটা রেস্টের ব্যাপার আছে। আমি যখন প্রোগ্রাম থেকে বের হয়ে যাই, আমাদের বডি যখন রেস্ট মুডে চলে যায়, তখন আমি যখন আবার প্রোগ্রাম স্টার্ট করবো, অবশ্যই আমার যে কোচ আছে তার সাথে আমি ফার্স্ট একটু আলাপ করি, আমি আবার আলাপ করতে হবে, স্টার্ট রাইট করতেছি। রাইট। আমি হুট করে গিয়ে জিমের মধ্যে গিয়ে আমি আমার স্কোর বের করলাম, আমি জিমের মধ্যে গিয়ে বের করলাম, স্কোর বের করলাম, ক্যালকুলেট বের করলাম, আমি 200 কেজি মারছিলাম, ওইখানে 80% বা 50% কত হয়, আচ্ছা 150 কেজি হচ্ছে, রাইট। আমি গিয়ে আজকে ডেড 3 লিফট মাস মারবো। আগে কি শক্তি ছিল মারতে ওই গেছি শক্তি আমার, কিন্তু আজকে নাই, এটা কিন্তু আমরা বুঝি হ্যাঁ না। সেটা আমি মারতে গিয়ে আমি আমার ডিস্ক একটু গ্যাপ করে ফেলছি, গ্যাপ করে এখন তো আমি আর বসতে পারতেছি না। এখন দিছি 2 দিন হয়ে গেছে বসতে পারতেছি না, এখন দিছি আমি আমার কোচকে ফোন কাম্বারায়, কোচ ভাই আমি তো বসতে পারতেছি না। কি স্যার, কি সমস্যা? আমি তো ডেড লিফট করছিলাম, আমি কিছু তোমার ডেড লিফট করতে বলছে কি? না ভাই অনেক দিন হয়ে গেছে না, মারিনি না। তো আমি কতদিন ভাই আপনার মিউট হয়ে গেছে। মিউট হয়ে গেছে ভাই। হ্যাঁ, অনেকদিন ডেডলিফট মারি না, এরপর বলতে থাকেন ভাই। হ্যাঁ অনেকদিন মারিনি, এখন মন চাইছে হঠাৎ করে জিমে আসছি একটু মারি। তো মারি, ঠিক আছে, আচ্ছা কি আমি বলছি কি তোমাকে মারতে? তুমি তো আমার সাথে আলাপ করোনি বা কথা বলোনি, তুমি রাইট। তোমাকে মারতে বলছি কি? আমি নিজের থেকেই বলছি। আচ্ছা এটাও তুমি কি নিশ্চয়ই একটা কেমনি রেকর্ড। তুমি ও রেকর্ড। আপনি যে বললেন যে 9টার মধ্যে 7টা নো লিফট ছিল, ওটাও নিশ্চয়ই একটা রেকর্ড। ইয়েস, রেকর্ড। অর্থাৎ আমি তো ফিট গুরু যাচ্ছিলাম, আমার রাইট। সামনেই ও মারতেছে। আচ্ছা। আমি স্কোয়াডে 3টা নো লিফট দিছি, বেঞ্চে একটা লিফট হয়েছে, বেঞ্চে একটা মারার পর আমার এখনো মনে আছে, আমাকে বলছিলাম যে এতক্ষণ কই ছিল, তোমার ফোকাস এতক্ষণ কই ছিল। আমার এই স্পষ্ট কথা মনে আছে, এটা ওর মনে আছে কিনা আমার মনে আছে। ওর চেহারা, ও আমাকে দেখে হেসে দিছে এই কথাটা শোনার পর। মানে ও এতটা নার্ভাস ছিল তখন। আমার কাছে যখন আসছে, ও আমার এলাকারই ছিল, মানে আমাদের পাশেরবর্তী এলাকায় থাকে, আমি রাইট জানতাম না তো আমার এলাকা। তাও আমার এক ক্লোজ ছোট ভাই আমার সাথে ওয়ার্কআউট করে পার্টনারে, ওরই এলাকার ছেলে, ওরই ছোট ভাই আর কি। রাইট রাইট। তো আমি তো বললাম যে ও তো মানে ঘরের ছেলে, ও আমার থেকে হেল্প না নিয়ে ঠিক আছে সমস্যা নেই। ও তো মনে করছে যে ফার্স্ট টাইম নিজের থেকে চেষ্টা করে, যাক ভালো, নিজের থেকে চেষ্টা করছে, বুঝছে, এবার একজনের প্রপার কারো কাছে আসছে। এবার রাইট হয়তো আমরা যত চেষ্টা করবো ওকে প্রপারলি নিয়ে যাওয়ার, খালি ওকে একটা রিকোয়েস্ট যে ও যেন বাড়তি কিছু না করে বা সেটি। তো সব প্রপারলি করে গেছে, একটা ভালো রেজাল্ট পাইছে। রাইট। আর যেটাই হোক ওই টাইমটাতে এবার খেলার সময় হচ্ছিল একটা প্রবলেম হয়ে গেছে যে আমি আমার প্লেয়ারদেরকে সাপোর্ট দিতে পারিনি প্রপারলি পাশে থেকে, রিজন হচ্ছে আমার খেলা ছিল, পরের দিন আমার খেলা ছিল ইম্পর্টেন্ট, যেটাতে সবার দোয়াতে আমি এবার মানে আমার প্লেস করতে পারছি, অনেক ভালো রেজাল্ট করতে পারছি 2টা খেলা। তাতে আমি এটার জন্য ওয়েট করতেছিলাম অনেক। তো এই খেলার জন্য ওদেরকে টাইম দিতে পারিনি, ওটার জন্য আমি ওদেরকে ওইভাবেই বলছি যে ভাই আমার তো তোমাদের খেলা যেরকম তোমাদের কাছে ইম্পর্টেন্ট, আমার খেলাও আমার কাছে ইম্পর্টেন্ট অবশ্যই অনেক। হ্যাঁ। ওদের জন্য আমি অনেক কষ্ট করে গেছি, আর তোমাদেরকে যেটা করে গেছি তোমাদেরকে সব করে আমি শেষ বুঝাই দিয়ে দিছি, কিছু নেই। এ, দেখা গেছে কি এখানে এই জার্নিটা তোমার একলা, এখানে তোমার কোচ যতই পিছিয়ে থাকুক না কেন, সে তোমার ভিতরে ঢুকে মারতে পারবে না, ঠিক আছে। এক্স্যাক্টলি হ্যাঁ কোচ এক্স্যাক্টলি। সাথে থাকাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ একটা মেন্টাল সাপোর্ট থাকাটা ইম্পর্টেন্ট, এটা আমিও মনে করি, কিন্তু রাইট। খেলতে তো তোমাকেই হবে। এই মেন্টালিটি আজকে তুমি যদি গড়ে নাও, তাহলে ইন ফিউচার তুমি অনেক আগে যাবে। এক্স্যাক্টলি। সবাইকে আমি এটাই বলছি, ইয়া। এখান থেকে শিখতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওরা ভালো করছে সবাই। মোটামুটি আমার 5টা প্লেয়ারের মধ্যে 4টা প্লেয়ারেরও এবার মেডেল ছিল, আলহামদুলিল্লাহ। গতবার থেকে কম ছিল, কিন্তু যাই হোক সবারই ছিল মেডেল। আর যেটা হচ্ছিল হিমুর যেটা প্রবলেম হয়েছে, সেটা যেটা বললাম আর কি, এই যে ডিস্ক নড়ে যাওয়াটা, এটা হচ্ছে টোটালি ওর ফল্ট, যেটা ও বুঝে নেই। ও বুঝতে পারেনি, ও মনে করছে ওর অনেক স্ট্রেংথ আছে, কিন্তু যে ও এত গ্যাপ থাকার কারণে যে ওর স্ট্রেংথ ড্রপ করে গেছে, যে মাসল গুলো যে আগের ওয়েট মানে আগের ওই প্রপার ইসে নাই, স্ট্রেংথ নাই, বা ওই মানে ফ্লোতে নাই, বা যেটাই হোক ওই রেঞ্জে নাই, যে ও এখন ওই আগের ক্ষমতাটা নেই, এটাও বুঝে নেই। ও না বুঝে যেটা করতে গিয়ে ওই ভুলটা করে ফেলছে। ভুলটা করার কারণে ও এই লিগ থেকে বের হয়ে গেছে, একটা ভালো প্লেয়ার আমরা হারাই ফেলছি। ইন ফিউচারে 74-এর একটা ভালো পোটেনশিয়াল একটা প্লেয়ার ছিল ওই, রাইট। আমি মনে করি। যেরকম সাদ, আমার আমার কাছে না মানে একটা জিনিস আমি মানে এখানে একটু বলি মাঝখানে কথা, মানে নতুন প্লেয়ারদের মধ্যে রায়ান থেকে আমার কাছে সাদকে কেন জানি অনেক ভালো লাগে আগের ডেফিনেটলি থেকেই। অনেক এক্সাইটিং। হ্যাঁ আমার অনেক, মতামতে হ্যাঁ সাদ ইজ দ্য ফিউচার। সাদ হচ্ছে মানে ইয়েস, আমরা, আমি রাফি ভাইয়া আমরা হচ্ছে একটু আগায় নিয়ে যাচ্ছি সাদকে, রায়ানকে, হ্যাঁ কিন্তু হ্যাঁ ইভেনচুয়ালি সাদ আমাদেরকে ছেড়ে যে আদিত্যর টোটাল ধরবে, ও আর ইয়েস। আমাদের পাল্লা দিবে না, মানে আজকে থেকে ইনশাল্লাহ আমি
ইনশাল্লাহ আমার খুব ইচ্ছা আছে যে আমি দেখতে চাই যে হেড টু হেড আলটিমেটা সাথে কম্পিট যেন করে, ও যেন প্লেয়ারদেরকে ওইভাবে নার্ভাস করে। আমার এটা দেখার ইচ্ছা আছে খুব, আজকে মানে থেকে আমি 2 এটার মাস জন্য ওয়েট পরে করতেছি দেখবেন যে এটা। আজকে থেকে ইয়েস, 2 মাস পরে এটা আমি দেখবেন। আমি আমি দেখতে চাই ও যখন এসে খেলবে না, আমি দেখতে চাই মানে উপরের প্লেয়ার দেখে যে নার্ভাস হইতেছে ছোট প্লেয়ারকে দেখে। এই রাইট। জিনিসটা মানে খুব মানে ভালোই লাগে দেখতে, মানে একটা বড় প্লেয়ার যখন নার্ভাস হয় না, মানে ও যখন ফাইট করে, হেড করে যখন ফাইট, মানে এই ফাইট গুলো যখন হয় না বাচ্চা স্পোর্টের, 30 বছর মানে বয়স মাত্র। খেলাটা, হ্যাঁ সেটাই, ও অনেক ভালো করতেছে ইনশাল্লাহ। ও যদি প্রপার, যাই হোক কোচ আছে বা যাই আছে, ও যদি প্রপার গাইডলাইন ফলো করে তাহলে ইনশাল্লাহ ইনজুরি ফ্রি ভাবে ভালো খেলতে পারবে, ভালো করতে পারবে ইন ফিউচার। কিন্তু ওই যে সবাই করে ফেলে আর কি ভুল, একটু ভুল করে ফেলে, এটার জন্য ওরা ইনজুরিতে পড়ে। না, আই থিঙ্ক এটা আই আমি থিঙ্ক দেখতেছি আমাদের অনেকেরই। নতুন জেনারেশন যেটা, এই যে রায়ান সাদ এরা যারা আছে, আই থিঙ্ক এরা মানে আমাদের থেকে আরো অনেক কম ভুল করবে। এটা হ্যাঁ। অনেক অনেক কারণে হতে পারে ভাই। আপনি বলতে পারেন যে বাল পাকনা কম, হয়তো ম্যাচুরিটি বাড়ছে নতুন জেনারেশনে। আবার বলতে পারেন কারণ আজকালকার 16 বছর বয়সের বাচ্চারা আমাদের 25 বছর বয়সের থেকে আরো স্মার্ট হয়ে যায় আর কি আজকাল, এবং ক্লেভার না হয়ে এটা যায়, চালাক হয়ে যায়, অনেক কিছুই শিখে ওরা ছোট ছোট বয়সে। তো সেটা তো আছে, এর এর শিখা উচিত। পাশাপাশি আবার আই থিঙ্ক ওদের রিসোর্সেস গুলাও কিন্তু বেটার, তাই না? আপনি যে বললেন যে হ্যাঁ হ্যাঁ। মানে টিমকে থেকে শুরু করে এসবিডি থেকে শুরু করে যত ইকুইপমেন্ট হোক, যত কোচিং হোক, যত প্রোগ্রামিং হোক, যত ফর্ম হোক, সবকিছু কিন্তু শিখছে। কারণ আমরা ভুল করে আসছি, আপনি কিন্তু ভুলটা সেটাই। করে তারপর শিখছেন, তারপর ওটা হুম শিখাইছেন, হুম হুম রাইট? হুম সো হুম রিসোর্সেসও হুম। বেটার, আবার ম্যাচুরিটিও বেটার, কিন্তু আই থিঙ্ক ওরা আরো বেশি কয়দিন টিকতে পারবে ইনজুরি ছাড়া আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। সেটা ওরা টিকতে পারবে, বিকজ ওদের টাইম, ওদের এখনো অনেক পোটেনশিয়াল আছে, ওদের টাইম আছে ওদের হাতে অনেক। ওই যে আমরা যে সময় শুরু করছি, আমাদের টাইম শেষ পর্যায়ে এখন। সেটাই ঠিক আছে, আমার এক্স্যাক্টলি। শেষ পর্যায়ে আমি আমি শুরু করছি। তো যতটুকু করছি, যা করতে পারছি আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করছিলাম করার, মাঝখানে করছিও, ইভেন এখনো করি, আমি ছেড়ে দিই। ঠিক আছে, আমিও মাঝে মধ্যে এখনো আমার বডি বিল্ডিং ট্রেনিং এর মাঝখানে আমার কোচকে বলে রাখি যে আমি মাঝে মধ্যে হেভি ভলিউম করতে চাই, তো আমাকে আমার ট্রেনিং প্রোগ্রাম ওইভাবেই সেট করে রাখ, যেন আমি রাইট, করতে পারি। ঠিক রাইট। আছে, তো আমি নিজেকে ওইভাবে পুশ করে যাই। আহ, দেখা গেছে এটা তো মানে ভিতরেই আছে, এটাকে বাদ দিতে পারবো না সহজে। ঠিক আছে, ও আমাকে অনেকটা বাধা দেয় যে না করা যাবে না, যদি কোনো কিছু হয়ে যায় ইন ফিউচার, যদি কোনো প্রবলেমের তো কোনো ঠিক ঠিকানা নেই না, হতেই পারে। রাইট, তো রাইট, রাইট, যতটুকু বলে যে সেফটি মেনটেন, বেশি ক্রেজি যাওয়া যাবে না, রাইট। সেফ, মানে সে নিজের সেফটি বুঝে করতে হবে, যতটুকু যাওয়া ততটুকু যাবো, বেশি পুশ করবো না। হ্যাঁ, দেখা গেছে যে এখন যখন লোকাল বেস গুলো যেগুলো থাকে, তখন গুলোতে বলে যে একদম আগে ওয়ার্নিং দিয়ে দেয়, রুটিন দিয়ে দেয়, সবই বলে যে এই মাস ক্রেজি করা কিছু যাবে না, মোটামুটি কম ওয়েটেড ট্রেনিং করতে হবে, কম ভলিউমে করতে হবে, ইন্টেন্স থাকতে হবে বেশি, এই তো ওইভাবে ফলো করতেছি, ওইভাবে চলতেছে। ভাই, অনেক কিছু শিখলাম, অনেক ভাল লাগলো আপনার সাথে কথা বলে। মানে ইমরান আলী খান অ্যাজ আ পার্সন, আপনি হচ্ছে you are a father, you are a friend, you are a husband, you are a coach, you are an athlete, and as an athlete, you are a power lifter, you are a bodybuilder. এরপরে you are an educator, you're a mentor, you're an idol. মানে আপনি একটা আইকন ভাই। There's no other way to put this. আপনার কারণে আমরা অনেক, মানে আমাদের শত শত হাজার হাজার মানুষ আমরা স্বপ্ন দেখি আরো বেঞ্চ করার, আরো স্কোয়াট করার, আরো ডেডলিফট করার, বিকজ আপনি ওই রাস্তাটা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। So we're so extremely happy to call you a mentor. We're so very proud to call you a mentor, এবং আমরা we're extremely happy যে আপনি আমাদেরকে আজকে জয়েন করছেন। Thank you for being with us, ভাই। থ্যাংক ইউ সো মাচ, বিকজ আমি এটার জন্য আমি থ্যাংক ইউ তোমাদের দুইজনকে ভাই, বিকজ আমি ওয়েট করছিলাম। Because দেখা যায় আমার জার্নি গুলা অনেকে জানে না, যারা Right, ক্লোজ তারাই জানে যে আমি কোথা থেকে কিভাবে উঠে আসছি। তো সবাই মনে করে যে আমি হয়তো মানে গোল্ডেন স্পুন মুখে দিয়ে আসছি, এরকম অনেকে মনে করে। তো এগুলো right. না, আমরা অনেক নিচের থেকে উঠে আসছি। ঠিক আছে, আমরা দেখা গেছে অনেক স্ট্রাগল করে উঠে আসছি, ইভেন এখনো স্ট্রাগল করতেছি, যেটা আমি আমাদের রেকর্ডিং এর বাইরে যেটা বলতেছিলাম, যে আমি এখন স্টিল হচ্ছে হলো, এখন বিগত 4 বছর ধরে 15 ঘন্টা করে কাজ করি। রিজন হচ্ছে হলো কাজ আমি এই প্রফেশনটাকে অনেক ভালোবাসি। আমি আমার পাওয়ার লিফটিং কে, আমার বডি বিল্ডিং কে কাজ অনেক ভালোবাসি। কাজ এটার জন্য আমি এটাকে আমার মানে আমার এই প্যাশনটাকে আমি আমার প্রফেশন হিসাবে নিছি। যতটাই কষ্ট হয় না কেন, কাজ আমি এটা প্রেশার ফিল করি না। আর আমি চাই সবার জন্য কাজ করতে, সবাইকে এভাবে বুঝাই। অনেক সময় হয়তো অনেকে বুঝে না, বেলাইনে চলে যায়, হুম। তারপরেও মানে আমি একটু এগ্রেসিভ হয়ে যাই, তারপরেও আবার বুঝাই। অনেকে বুঝে থাকে, আবার অনেকে ছেড়ে চলে যায়।
ঠিক আছে, এটা যার থাকার সে থাকবে, যার যাওয়ার সে চলে যাবে, আমি ওইভাবেই নিয়ে নিচ্ছি এখন বিষয়টা। সেটা হ্যাঁ, তো এই জার্নি গুলো যেভাবে আমি ফেস করে আসছি না, এটা যদি অন্য কেউ ফেস করে সে আরো আগে গিভ আপ করে দিবে। রাইট, ঠিক ছেড়ে আছে, চলে তা যেত। আমরা দেখা গেছে আমরা করিনি কাজ হচ্ছে ওই যে বললাম না, এটা মানে আমি যেটা করি ওইটাকে আমাকে হচ্ছে হলো ওইভাবেই নিতে হবে যে আমি এটা কেন করতেছি, পারপাসটা কি। ঠিক আছে, পারপাসটা কি আমার একটা ভাই মিউট হয়ে গেছেন। করছি না, নিজের মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য না, আমি এটাকে ভালোবাসি রাইট, করতে, আমার এটা করতে ভালো লাগে, আমি এটার জন্য মানে যখন যেটা জিনিসটা করি আমি এটা করে আমি স্যাটিসফাই, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি আমি এটাকে ভালোবাসি তাহলে আমি এটার জন্যই জন্ম নিচ্ছি, আমাকে এটাই করা উচিত। রাইট, রাইট। আর আই যেহেতু লাভ আমি যেটা ভালোবাসি, হ্যাঁ, যেহেতু আমি এই জিনিসটাকে ভালোবাসি, তা আমি যখন তাকে ট্রেনিং করবো যে সে যেন ওই জিনিসটাকে ওইভাবে ভালোবাসে, ওইভাবে ওইটাকে মূল্য দেয়, আমি ওইভাবেই তাকে ওইরকম প্লেয়ারই আমি খুঁজে নিই। আর যে মূল্য দেয় না, যে ভালোবাসে না, তাকে তার পিছিয়ে নিজের সময় নষ্ট করে লাভ নেই ভাই। ঠিক আছে, সময়ের এখন অনেক মূল্য আমাদের বুঝতে হবে। ঠিক আছে, এটাই আমি সবাইকে বলতে চাই। আর আরেকটা জিনিস বলতে চাই, আহ, যেটা হচ্ছে হলো, হ্যাঁ, আমাদের মানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেটা আমি বলতে চাই, যে আমরা এর আগে হচ্ছে হলো আমরা দেখা গেছে বছরে 2টা গেম আমরা দিতে পারতাম হার্ডলি, বা 3টা। তো আমরা এই বছর অনেকগুলা গেম দিচ্ছি, রাইট, আসতেছে, অনেক অনেক কোনো না কোনো ভাবে আসতেছে, আমরা চেষ্টা করে যাচ্ছি রাইট, প্লেয়ারদের জন্য। হ্যাঁ, প্লেয়ারদের নিডস যেগুলো আমি জানি, কারণ প্লেয়ার আমি একজন প্লেয়ার ছিলাম, এখনো আছি স্টিল। আমি আমার থেকে ভালো হয়তো প্লেয়ারদের নিড কেউ বুঝতে পারবে না। নিড হচ্ছে কি, আমরা চাই হচ্ছে হলো ভালো একটা প্ল্যাটফর্ম, ভালো ইকুইপমেন্ট, ভালো একটা মানে আমরা রেসপেক্ট চাই এই গ্রাউন্ড থেকে। আমাদের অ্যাসোসিয়েশন কি রেসপেক্ট দিচ্ছে আমাদেরকে, আমরা যে খেলতেছি দেশের জন্য, বা যেটাই হচ্ছে আমি যে খেলার জন্য স্পোর্টসের জন্য কি খেলতেছি, মানে স্পোর্টসটাকে ভালোবাসে দেখে খেলতেছি। অ্যাসোসিয়েশন থেকে আমরা কি চাই, একটা ভালো মেডেল চাই, একটা সার্টিফিকেট চাই, একটা মানে টোকেন অ্যামাউন্ট বলতে চাই না, একটা ইয়ে চাই, ছোট একটা গিফট চাই। তো এগুলো প্লেয়াররা চায়, মানে ছোট কিছু পেলেও না প্লেয়াররা খুশি হয়ে যায়, হ্যাঁ, আগ্রহ জাগে। তা রাইট, আমি চেষ্টা করি যে মানে এগুলা থাকে যেন আমাদের গেম যেন মানে গেমের মধ্যে সবকিছু যেন থাকে, যেন প্লেয়াররা যেন এটা ছেড়ে না যায়। না, অনেক প্লেয়াররা বলে না, পিছে শুনি তো মানে খারাপ লাগে, যে কি দেয়, কি করতে পারছে, কি দিবে, এগুলা যখন শুনি তখন খারাপ লাগে, তখন মানে আসে মাথার মধ্যে অনেক কিছু রিপিট বলার, যে পারলে একটা গেম চালায় দেখো, দেখো রাইট, কেমন লাগে। রাইট, রাইট। একটা গেম চালাও, তাহলে বুঝতে পারবা যে একটা গেম চালাতে কত খরচা লাগে। জাস্ট এখন রিসেন্টলি কিছু গেম দেখা গেছে, ইমরান ভাই চিটাগং এর, উনি একটা গেম অর্গানাইজ করতে যাচ্ছে, তো উনি আমাকে একটা পিডিএফ পাঠিয়েছে ভাই। মানে ওটা দেখার পর লিটারালি আমি অবাক যে এতটা খরচা, মানে একটা গেম চালানো এতটা কতটা খরচা হয়, তো প্রপারলি চালাতে গেলে। মানে আমি ওটা লিটারালি দেখে অবাক, আমি এখন মানে বলে বুঝাতে পারবো না, এটা বলে লাভ নেই এখানে। Because আমরা চাই যেন গেমটা সাকসেসফুল হোক, চিটাগাং হচ্ছে, এটা সবাই পার্টিসিপেট করতে পারবে। আর যেটা হচ্ছে মেয়েদের জন্য আলাদা রানা ভাই একটা গেম, রানা ভাইকে হ্যাটস অফ, এটা দরকার ছিল মেয়েদের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম রেডি করার, এটা ডেফিনেটলি। অনেক দরকার ছিল। এখন যাক, প্লেয়ার আসবে ইনশাল্লাহ, ভালো প্লেয়ার আসবে এরপরে, তো মাসুদ ভাই তো করেই যাচ্ছে। আর আতিক ভাইকে তো বলে লাভে, আতিক ভাই তো ডে 1 থেকেই করে যাচ্ছে, রাফি ভাই তো শুরুই করছে মক মিট, রাফি ভাই শিখাই দিচ্ছে, আমরা সবাই যাচ্ছি এই পথে। ঠিক আছে, এটা দরকার ছিল, ওই মক মিটটা দরকার ছিল, ওই মক মিটটা হওয়ার কারণে আজকে অন্যান্য ছোট ছোট গেম এটাতে এন্ট্রি করতে পারছে। ঠিক আছে, আমি মনে করি এখন এটা সবাই ভুলে গেছে, আমার তো মনে আছে। ঠিক আছে, তো এই তো, তো এখান থেকে তো শুরু না, শুরু যেখানে হয়েছে আমাদের ধরে রাখতে হবে, জিনিস হচ্ছে কি ধরে ছেড়ে দেওয়া যাবে না। যতটুকু আমরা চেষ্টা করবো এটাকে ধরে রাখবো, বিকজ এখন আমরা গ্রো করতেছি, এখন যদি এখান থেকে ছেড়ে দিই কোনো না কোনো মানে ভাবে, দেখা গেছে আমরা আবার পিছিয়ে যাবো অনেক। পিছাইতে সময় লাগে না, পিছিয়ে গেলে একদম পিছিয়ে যাবো, আর গ্রো করতে একটু সময় লাগে, একটু আস্তে আস্তে গ্রো করে তো জিনিসগুলো। তো এইটাই, রাইট, তো সবাইকে পাশে থাকতে হবে এটার জন্য। ডেফিনেটলি। হ্যাঁ, সাপোর্ট প্রয়োজন, বাট আনটিল দ্য wheels fall off. With that being said, চিরজীবনের শত আশা, we're out.